আসসালামু আলাইকুম। হ্যালো ভর্তি যোদ্ধা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা স্পেশালি যে ইংলিশ ক্লাসে নিচ্ছি সেটি হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষার্থীদের জন্য, যারা এবছর ভর্তি পরীক্ষা দেবেন শুধুমাত্র তাদের জন্য স্পেশাল এই লাইভ ক্লাসটি। তো আমি প্রথমেই আলোচনা করব আজকে মেডিকেল ভর্তি পরীক্ষার কিছু বিষয় নিয়ে, যে বিষয়গুলো আপনারা আজকে আমাদের যে গ্রুপগুলোতে রয়েছে সেগুলোতে অনেক অনেক কোশ্চেন করেছেন, অনেকভাবে মতামত দিয়েছেন। সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু ক্লিয়ার আলোচনা করব। তারপর আমি দ্বিতীয়ত আলোচনা করব ভর্তি পরীক্ষার্থীর জন্য আজকে যে আমরা ইংলিশ ক্লাসটি করব মূলত সহজ একটা টপিক নিয়ে। সেই টপিক থেকে আপনি কীভাবে সহজে 2 থেকে 3 নাম্বার ভর্তি পরীক্ষায় কমন পাবেন। আর সবশেষে থাকছে আপনাদের ভর্তি পরীক্ষার্থী যারা, তাদের জন্য স্পেশাল টিপস, অর্থাৎ এই অল্প সময়ের ভিতরে আপনি কীভাবে নিজের প্রস্তুতি নেবেন, পারফেক্ট একটা প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয় উপযোগী, চান্স পাওয়ার উপযোগী একটা অবস্থা তৈরি করে নেবেন। তো আর কথা না বাড়ি, আমি আপনাদের সঙ্গে রয়েছি মারুফ হাসান মিলু। আর আপনারা কে কোথা থেকে আমার সঙ্গে লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। আর আমি অনুগ্রহ করব, যারা লাইভে অংশগ্রহণ করছেন কাইন্ডলি আমাকে কেউ এই মুহূর্তে ফোন দেবেন না, কারণ এই মুহূর্তে ফোন ধরতে গেলে বা রিসিভ করতে গেলে আমার লাইভটি কেটে যাবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব এই কাজটা না করার জন্য। তো আজকে আমি প্রথমে একটু সময় নেব যাতে সবাই আমাদের লাইভে অংশগ্রহণ করতে পারে, যাতে আজকের ক্লাসটি সবাই উপভোগ করতে পারে। এজন্য আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন সবাই। আপনারা জানেন যে আজকে মেডিকেল ভর্তি পরীক্ষা অর্থাৎ MBBS ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। সেখানে একটা বিষয় সবার মাথায় ঘুরপাক খাচ্ছিল যে আসলে এত ইজি একটা কোশ্চেন, এত ইজি কোশ্চেন আমি তো পরীক্ষা দিতে পারলে 85 মার্কস পেতাম, এবং কেউ বলছেন যে আমি 90 পেতাম, এইভাবে বলছে। আবার অনেকে যারা পরীক্ষা দিয়ে এসছে তারাও বলছে যে আমি পরীক্ষায় 80+ মার্কস পাবো, এই ধরনের আশা করছে। তো আমি এখানে আপনাদের একটা বিষয় আমি কোডিং করতে চাই যে অ্যাডমিশন টেস্টের আপনার এমন একটা পর্যায় বা এমন কিছু কোশ্চেন থাকে যেগুলো আপনার বেসিক, অর্থাৎ ওভারঅল সবাই আপনারা সেগুলো কমন পাবেন। তার মানে আপনি যদি এখানে 100 মার্কস যদি থাকে, 100 মার্কসের ভিতর 100 মার্কস যদি থাকে, সেক্ষেত্রে আপনি 50 থেকে 55টা কমন উপযোগী কোশ্চেন পাবেন। 50 থেকে 55 কমন উপযোগী কোশ্চেন পাবেন যদি আপনি মোটামুটি একটা বেসিক ধারণা বা পড়াশোনা যদি করে রাখেন। এক্ষেত্রে এখন যারা বলছে যে ভাই আমার হচ্ছে 80+ মার্ক থাকবে, কেউ বলছে 90+ মার্ক থাকবে, আমি তাদের বলবো যদি আপনার বেটার পারফেক্ট অর্থাৎ বেটার যদি প্রিপারেশন থাকে তাহলে আপনি এই মার্কসটা পাবেন। কিন্তু যারা হয়ে বলছে যে আসলে আমার 80+ থাকবে, 90+ থাকবে, আপনি দিন শেষে দেখবেন যে তাদের হয়তো বা কারো পাস মার্কটাও কিন্তু নাই। সো অ্যাডমিশন টেস্টের এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন, কারণ আপনাদের কাছে যতটা ইজি মনে হবে অ্যাডমিশন টেস্ট, আসলে কিন্তু অ্যাডমিশন টেস্টটা আসলেই কিন্তু অতটা ইজি না। আপনারা জানেন যে আজকে যে মেডিকেল ভর্তি পরীক্ষা হলো, এখানে আপনার 1 লাখ টোটাল পরীক্ষার্থী ছিল 1,22,000, 1,22,000, কিন্তু আসন সংখ্যা 4,343 মেবি, অর্থাৎ আসন সংখ্যা 4,343 বা ধরেন 4,500 সামথিং। তাহলে আপনারা একবার এখানে যদি আমরা দেখতে পাই যে এখানে 22,000 কোথায়, 1,22,000 কোথায়, আর শুধুমাত্র 4,500 সিট কোথায়। তার মানে আপনারা দেখেন এখানে হিউজ পরিমাণ। অর্থাৎ এখানে যদি আমরা 4,000 ধরি, তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার 1,18,000 পরীক্ষার্থী তাদের মনে করেন যে মেধা থেকে, অর্থাৎ আজকের এই মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন এই 1,18,000 পরীক্ষার্থী কী করবে? 1,18,000 পরীক্ষার্থী আপনাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কম্পিটিশন করবে, এবং তারা সবাই দেখবেন যে আপনাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য অংশগ্রহণ করবে। তাহলে আপনার যদি প্রস্তুতি যদি ভালো না থাকে, সেই ক্ষেত্রে তো আপনার চান্স পাওয়াটা কোনোভাবেই সম্ভব না। সো আপনার পড়াশোনাটা কেমন করতে হবে, আপনার প্রস্তুতিটা কেমন হতে হবে, এটা ডিসিশন আপনি করবেন আজকে ক্লাস শেষে। তো আমি এখন একটু কমেন্টগুলো একটু দেখবো যে আসলে আমার লাইভ ক্লাসে কে কে অংশগ্রহণ করেছেন এবং কোথা থেকে অংশগ্রহণ করেছেন। আমরা একটু সময় নিয়ে সবগুলো দেখব। তো আপনারা যারা যারা অংশগ্রহণ করেছেন অবশ্যই লাইভ ক্লাসটি একটু শেয়ার করে নিজ টাইমলাইনে রাখবেন। অনেক হেল্পফুল একটা লাইভ ক্লাস হবে বলে আমি আশা করছি, আপনারা যদি পাশে থাকেন। হ্যাঁ, অনেক কমেন্ট করেছে। মাইনুল ইসলাম নবীন পিরোজপুর থেকে, তারপর
প্রত্যাশা মল্লিক, রাজশাহী থেকে এস এম আশরাফ, চাঁদনী চৌধুরী দিনাজপুর থেকে, সানজিদা সুমি সালাম দিয়েছেন আমাকে, ওয়ালাইকুম আসসালাম। তারপর আনজিদা সুমি, সবাই অনেক অনেক জন অংশগ্রহণ করেছে। আমি সবার পার্টিসিপেন্ট যারা আজকের ক্লাসটিতে অংশগ্রহণ করছেন আমি সবার কমেন্ট আশা করছি, কারণ আমরা চাই যে আজকের ক্লাসটিতে অনেক স্বতঃস্ফূর্তভাবে সবাই আমরা আনন্দ সহকারে এবং পরীক্ষায় চান্স পাওয়ার জন্য আমাদের যে মনের তীব্র আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো যাতে আমরা পূরণ করতে পারি সেই প্রচেষ্টায় আমরা চেষ্টা করব সবাই কমেন্ট করার জন্য, সবাই আমার যে কথাগুলো বলবো সেই কথাগুলো নোট করার জন্য। আপনারা সবাই একটু কাইন্ডলি খাতা এবং কলম নিয়ে বসেন। আমি সরাসরি চলে যাব আজকের আমাদের মূল যে আলোচনা, সেই আলোচনায় ইংলিশ স্পেশাল যে ক্লাসটি সেটিতে। আপনারা জানেন যে আমরা চ্যালেঞ্জ পাবলিকেশন পরিবার সব সময় আপনাদের সহযোগিতার জন্য সর্বদাই আমরা আমাদের টিম নিয়ে আপনাদের পাশে রয়েছি, এবং আমরা আশা করি যে আপনাদের যে স্বপ্নগুলো রয়েছে, কাঙ্ক্ষিত একটা লক্ষ্যে যখন আপনারা পৌঁছবেন সেই জায়গাটিকে আপনাদের ধরে রাখার জন্য আমরা সর্বদাই আপনাদের পাশে রয়েছি। এখন আপনারা ডিসিশন করবেন আসলে আপনারা কীভাবে, কোন ওয়েতে আপনারা পথটা হাঁটবেন, ইজি ওয়ে অর হার্ড ওয়ে। তো আমি মনে করি যে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য আপনার সবচেয়ে বেশি যে কাজটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার মেন্টালিটি সেট আপ রাখা, অর্থাৎ আপনার গোল ফিক্সড করা। তাহলে আমি এখন কথা না বাড়ি আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। আপনারা পরিসংখ্যানটি বুঝতে পারছেন আশা করি। তাহলে আমরা যদি একটু ডিপলি কমন কিছু টপিক ধরে আলোচনা করি সেক্ষেত্রে কিন্তু খারাপ হয় না। আমি মনে করি যে সেক্ষেত্রে আপনাদের খারাপ হবে না, কারণ আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা কিন্তু অনেক অনেক সিম্পল একটা টপিক। আপনারা জানেন যে ভাই এগুলো তো আমরা অনেকবার পড়েছি। সো আজকের ক্লাসটি এই টপিক না নিলে হতো না। তো আমি মনে করি যে আসলে আপনি কি পড়েছেন কি না পড়ছেন সেটা বড় ম্যাটার না, বাট অ্যাডমিশন টেস্টে এই টপিক থেকে একটা ইজি টপিক থেকে 2 থেকে 3টা কোশ্চেন আপনার যাতে কমন উপযোগী হয় সেই জন্য কিন্তু আজকের স্পেশাল ক্লাসটি। তাহলে আর দেরি না করে সবাই খাতা এবং কলম নিয়ে আমাদের মূল লেকচারটি নোট করার চেষ্টা করেন। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, যেহেতু অল্প সময় আমরা আজকে টপিকটা নিয়ে 3 থেকে 4 নাম্বার কমন উপযোগী মার্কস ক্যারি করব। সো আজকে টপিকটা আমি নাম বলছি, টপিকটার নাম হচ্ছে নাউন। আপনারা জানেন যে মোস্ট ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচের একটা অংশ হচ্ছে নাউন। তার মানে অনেকেই আপনারা বলবেন যে এত সিম্পল একটা ইজি একটা টপিক ভাই আপনি বেছে নিলেন। সো আপনাদের জন্যই এই সিম্পল একটা টপিক আমি বেছে নিয়েছি, কারণ যাতে সবাই এই টপিক থেকে 2 থেকে 3 নাম্বার কমন পান, এই জন্য আজকে এখানে। কারণ আপনি যদি ইংলিশে যদি 30 মার্কসের ভিতর এইভাবে 2-1-1 এইভাবে যদি প্রত্যেকটা টপিক থেকে যদি ক্যারি করেন, আপনি কিন্তু ইংলিশে 30-এর ভেতর কমপক্ষে আপনি কিন্তু 25 মার্কস কমন পাবেন। সো আপনাকে প্রত্যেকটা টপিককে গুরুত্ব দিয়ে কিন্তু করতে হবে। আর আপনি যদি প্রত্যেকটা টপিকের গুরুত্ব না দিতে পারেন তাহলে কিন্তু চান্স পাওয়াটা অতটা আপনার জন্য ইজি হবে না। সো আমি এখন আলোচনা করব আজকের যে টপিক আমাদের সেই টপিক নিয়ে, নাউন নিয়ে। তো আমরা প্রথমত জানি যে কোনো কিছুর নামকে কি বলে, নাউন বলে। এটা আমরা সবাই জানি যে আসলে কোনো কিছুর নামকে আমরা বলি নাউন। তাহলে আমরা প্রথমেই সেই নাউনের সংজ্ঞাটা একটু বললাম যে কোনো কিছুর নামকে বলে নাউন। তাহলে নাউনের পরবর্তীতে আমরা কিছু প্রকারভেদ দেখব। নাউনের প্রকারভেদ প্রথমত আমরা নাউনকে 2টি ভাগে ভাগ করব। নাম্বার 1, আমি যদি আপনাদের এখানে একটু দেখাই, প্রথমত নাউন হচ্ছে 2 প্রকার। একটা হবে আপনার হচ্ছে কনক্রিট নাউন, এবং দ্বিতীয়টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা প্রথমত নাউনকে কয় ভাগে ভাগ করলাম? নাউনকে প্রথমত 2 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আপনি 2টি নাউন সম্পর্কে জেনে গেলেন। তাহলে এখন আপনার পরবর্তীতে যেটা জানতে হবে সেটা হচ্ছে কনক্রিট নাউনকে আবার কয় ভাগে ভাগ করা যায়। তার আগে আমি একটু কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিতর পার্থক্য বা এই নাউনগুলো চেনার উপায় একটু আপনাদের জানিয়ে দেবো। প্রথমে আমরা যদি কনক্রিট নাউন নিয়ে আলোচনা করি, সেই ক্ষেত্রে কনক্রিট নাউন কোনগুলো? যেগুলো আমাদের ধরা ছোঁয়া এবং আমরা যেগুলো দেখতে পারি সেগুলো হচ্ছে কনক্রিট নাউন। উদাহরণস্বরূপ আপনারা বলে দিতে পারেন যে আসলে কোনগুলো হতে পারে। উদাহরণস্বরূপ যদি আমরা আলোচনা করতে যাই সেক্ষেত্রে হচ্ছে
আমি কিছু কমন নাউন বলবো, যেমন বার্ড, তারপর আমরা যদি বলি কার, তারপর আপনারা সবাই একটু নোট করবেন ব্যাগ। অর্থাৎ কনক্রিট নাউন, অর্থাৎ যে নাউনগুলো আমরা ধরতে পারবো, স্পর্শ করতে পারবো এবং যেগুলোকে আমরা চোখ দিয়ে দেখতে পারবো, ইন্দ্রিয় দিয়ে আমরা যেগুলো দেখতে পারবো সেগুলো হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউন হচ্ছে বার্ড, কার, বয়, ব্যাগ ইত্যাদি। আমি জাস্ট উদাহরণ দিয়ে আপনাদের দেখালাম। তারপর আমরা যদি অ্যাবস্ট্রাক্ট নাউনকে একটু জাস্টিফাই করি বা অ্যাবস্ট্রাক্ট নাউনকে যদি বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে গুণবাচক, যেগুলো আমরা স্পর্শ করতে পারি না, ধরতে পারি না, অর্থাৎ যেগুলো জাস্ট আমরা অনুভব করতে পারি, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, যেমন ওয়ানেস্ট, তারপর হচ্ছে চাইল্ডহুড এক্সেট্রা। ঠিক আছে, ওয়ানেস্টলি, তারপর হচ্ছে চাইল্ডহুড, আমরা যদি এটা দিই, তারপরে শুধু আমরা দেখবো চাইল্ডহুড, তারপর হচ্ছে আপনার কনফিউশন, এই টাইপেরগুলো হচ্ছে কনফিউশন, অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিতরে হচ্ছে কনফিউশন, চাইল্ডহুড ইত্যাদি। এগুলো আমরা কিন্তু স্পর্শ করতে পারবো না, দেখতে পারবো না বা ধরতে পারবো না। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন আপনারা বুঝে গেছেন। তাহলে আপনাদের পরীক্ষায় কোশ্চেন কিন্তু এইভাবে থাকতে পারে যে হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন আর হোয়াট ইজ কনক্রিট নাউন। আদার অন্যভাবে যদি আমরা বলি, তখন কিন্তু এই যে বার্ড, এই কোশ্চেনটা দিয়ে দিতে পারে যে বার্ড ইজ এ কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, এভাবে কিন্তু দিতে পারে। আশা করি আপনারা উত্তর দিতে আর দ্বিধাবোধ থাকবে না। আপনারা যদি কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন ধরতে পারেন, তাহলে এখান থেকে 1 মার্কস আপনার কিন্তু কমন থাকবে। আমরা যদি দ্বিতীয়ত আমরা এখন আলোচনা করব আসলে কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে কয় ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা যদি এক নজরে দেখি যে কনক্রিট নাউনকে আমরা হচ্ছে প্রথমত কয় ভাগে ভাগ করব? 4 ভাগে। প্রথম নাম্বারটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে প্রপার নাউন, প্রপার। 2 নাম্বার হচ্ছে কমন। 3 নাম্বার অর্থাৎ প্রপার নাউন, কমন নাউন, তারপর হচ্ছে 3 নাম্বার কালেকটিভ। 4 নাম্বার যেটি হচ্ছে সেটি হচ্ছে ম্যাটেরিয়াল। এখানে আপনারা কিন্তু 4টা নাউন পেয়ে গেছেন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা, সেটা হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট নাউন, এটার প্রকারভেদ এটাই। তাহলে আমরা যদি প্রত্যেকটা নাউনকে আবার যদি আমরা চেনার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা কি দেখব? সেক্ষেত্রে আমরা কি দেখব? এক্ষেত্রে আপনারা একটু দেখবেন, আপনারা একটু সময় নেন। আমরা যদি কনক্রিট নাউন দেখি, প্রপার নাউন হচ্ছে সাধারণভাবে যে নাউনগুলো আমরা সচরাচর যে নাউনগুলো দেখি সেটা হচ্ছে প্রপার নাউন। তারপর কমন নাউন, আমরা হচ্ছে জাতি বা এই ধরনের বিশেষ কোন নাউনকে বোঝালে সেটা হচ্ছে কমন নাউন বা সাধারণ, যেটা বিশেষভাবে বোঝায়। আর কালেকটিভ নাউন হচ্ছে সাধারণত এইখান থেকে কোশ্চেন থেকে এই কালেকটিভ নাউন থেকে আর ম্যাটেরিয়াল নাউন থেকে। তাহলে আমরা প্রপার নাউন, কমন নাউন এগুলো জাস্ট একটু জেনে রাখবো। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন। কালেকটিভ নাউন কোনগুলো? কালেকটিভ নাউন হচ্ছে গোত্রীয় বা সংবদ্ধভাবে যে নাউনগুলো হয়ে থাকে সাধারণত, সেগুলো হচ্ছে কালেকটিভ নাউন। যেমন হচ্ছে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে গরুর পাল, তারপর হচ্ছে বার, আর্মি, এগুলা। যেমন আর্মি, অর্থাৎ কালেকটিভ নাউন সেগুলো যেগুলো হচ্ছে সংঘবদ্ধভাবে একত্রিত হয়ে সাধারণত হয়ে থাকে, সেগুলো হচ্ছে কালেকটিভ নাউন, যেমন বার, আর্মি, তারপর নেভি, এইগুলো। আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে, আপনারা কি জানেন? ম্যাটেরিয়াল অর্থাৎ বস্তুবাচক বা উপাদানবাচক এই টাইপের কিছু, যেমন রাইস, তারপর আয়রন। আমরা যদি আয়রন দেই, আয়রন অর্থাৎ এগুলো বস্তু বুঝাবে। ঠিক আছে, আপনারা ম্যাটেরিয়াল, কালেকটিভ এই নাউন দুটো জাস্ট একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, তাহলে হয়ে যাবে। এখানে আপনারা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এক নজরে দেখে নিলেন। এবং অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কিন্তু আপনারা আগে যে উদাহরণগুলো দিলাম সেম। এখন আমরা যদি নাউনের ক্লাসিফিকেশন থেকে বের হয়ে যাই, তাহলে এখান থেকে আমরা কিন্তু 1 নাম্বার কিন্তু ইজিলি পেয়ে যাব।
5 প্রকারের ভিতর থেকে আপনারা কিন্তু 1 নাম্বার ইজিলি পেয়ে যাবেন। তারপর আমরা একটু সহজে আরেকটু দেখে নেব। আমরা চেষ্টা করব যে অল্প লেকচারে যাতে আমরা কমন উপযোগী মার্কসটা পাই, সেটা আমরা চেষ্টা করব। আপনারা দেখেন একটু। তারপর আমরা হচ্ছে একটু আলোচনা করব যে আসলে নাউনগুলোকে আমি কীভাবে চিনব, সেই কিছু ওয়ে আপনাদের আমি শিখে দেবো, শর্টকাট, একদম শর্টকাট। তার মানে প্রথমেই আমরা যদি দেখি কোনো ওয়ার্ডের শেষে যদি এই সাফিক্সগুলো থাকে, আমি এগুলোকে সাফিক্স বলছি, কোনো ওয়ার্ডের শেষে, আমি বারবার বলছি, কোনো ওয়ার্ডের শেষে যদি এই সাফিক্সগুলো থাকে তাহলে সেইটা কী হবে, নাউন হবে। অর্থাৎ আপনি এক নজরে এই সাফিক্সগুলো যদি ধরতে পারেন, এক নজরে যদি এই সাফিক্সগুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার ইজিলি একটা কিন্তু মানে মার্কস পাবেন। সেটা হচ্ছে নাউন থেকে এই সবচেয়ে ইজি ওয়েতে আপনি এগুলো আইডেন্টি করতে পারবেন। তাহলে আমরা যদি দেখতে পাই যে কোনো ওয়ার্ডের শেষে যদি TION থাকে তাহলে সেটা কিভাবে নাউন হবে। এক্ষেত্রে আপনারা উদাহরণ হিসেবে একটা দেখতে পারেন যে অ্যাকশনের শেষে কি যুক্ত হয়েছে, অ্যাকশনের সঙ্গে যুক্ত হয়েছে TION, তার মানে এটা হচ্ছে নাউন। আমরা যদি আরও উদাহরণ, আমরা কয়েকটা উদাহরণ দেখবো। আশা করি আপনারা এইখানে আমি যে কয়টা উদাহরণ দেবো এর ভিতরে 2-1টা কমন কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন যদি লাগ ভালো থাকে। তাহলে আমি দেরি না করে চলুন আর একটু দিই। SION, এক্ষেত্রে আমরা কি উদাহরণ দিতে পারি, কনফিউশন। এগুলোর সময় কিন্তু আরও অনেক উদাহরণ আছে। আমি জাস্ট মেইন যে সাফিক্সগুলো সেগুলো দিয়ে আমি এখানে জাস্ট একটা করে উদাহরণ দিচ্ছি। আপনারা একটু নোট করে সঙ্গে আর 2-3টা পরপর করে লিখে রাখবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। পরবর্তীতে আপনি বইয়ের সহযোগিতা নিতে পারেন যার শর্টকাট হিসেবে কনফিউশন। তারপর আমরা যদি আরেকটা দেখি ইয়ারের সঙ্গে যেটি হবে সেটা হচ্ছে ড্রাইভার। আমি কিন্তু এখানে সাফিক্সগুলো আপনাকে হাইলাইটস করে দেখাচ্ছি, ড্রাইভার। তারপর পরবর্তীতে আছে ওয়ার দ্বারা হয়, আপনার ওয়ার দ্বারা যদি হয় অ্যাক্টর। তারপর আপনার ওয়ারের পরিবর্তে DOM দ্বারাও কিন্তু আমরা নাউনকে আইডেন্টি করতে পারবো। এটা হচ্ছে ফ্রিডম। আপনারা সবাই একটু নোট করে নেবেন, সবাই একটু খাতে নোট করে নেবেন। সবাই একটু নোট করে নেবেন। আমি আশা করি যে ভিডিও হয়তো বা একটু মাঝে মাঝে আনক্লিয়ার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন, কারণ আমাদের নেটের একটু সমস্যা হতেই পারে। আমি যদি আর কিছু উদাহরণ দিই আপনাদের, সেক্ষেত্রে হচ্ছে নেস যদি দ্বারা আমরা বুঝি, সেক্ষেত্রে হচ্ছে কাইন্ডনেস। আর এখন পর্যন্ত যারা এই লাইভ ক্লাসটি শেয়ার করে রাখেন না, কাইন্ডলি নিজ টাইমলাইনে শেয়ার করে রাখেন, কারণ আমাদের এই গ্রুপে হাজার ডেইলি কিন্তু হাজার পোস্ট কিন্তু পড়ে যায়। সেই যখন পোস্ট পড়ে তখন কিন্তু এই ভিডিওটা কোথায় চলে যাবে আপনি কিন্তু খুঁজেও সার্চ দিয়েও কিন্তু পাবেন না। এই জন্য আপনাদের সবচেয়ে বেস্ট একটা ওয়ে, যদি আপনি আপনার এই লেকচারটি যদি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখেন, আপনি ইচ্ছা মতো যে কোনো সময় কিন্তু লেকচারটি আপনি নোট করতে পারবেন কিংবা এক নজরে দেখে নিতে পারবেন। সো আপনি যদি এত ইজিলি যদি 2-3 মার্কস আপনার ভর্তি পরীক্ষা যদি নিতে পারেন, তাহলে কিন্তু এটা কিন্তু খারাপ বা মন্দের কিছু না, যেহেতু ফেসবুকের অনেক বড় একটা অপরচুনিটি। সো সেখানে আপনার মেমোরি লস হবে না। আপনারা কাইন্ডলি সবাই নিজ টাইমলাইনে শেয়ার করে লাইভ ক্লাসটি রাখেন, অনেক ভালো হবে। তারপর আমি যদি আপনাদের এখানে দেখাই যে এখানে নেস থেকে যে নাউনটা কেমন হলো, সেটা হচ্ছে এই যে কাইন্ডের সঙ্গে নেস যুক্ত হয়, সেটা হচ্ছে কাইন্ডনেস হলো। আমরা তো কাইন্ডনেস জানি। তারপর হচ্ছে আমি পরবর্তীতে আরেকটা উদাহরণ আপনাদের দেখাই, মেন্ট দ্বারা ওয়ে মানে ইজি একটা উদাহরণ আমরা জানি, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। তাহলে সবচেয়ে ইজি ম্যানেজমেন্ট। তারপর এখানে মেন্ট দ্বারা বুঝবেন আপনি হচ্ছে নাউন। মেন্ট যদি কোনো ওয়ার্ডের শেষে মেন্ট যুক্ত থাকে তাহলে বুঝবেন সেটা নাউন। তারপর আমি আরেকটা দেখাই, এজ যদি কোনো নাউনের সঙ্গে যুক্ত থাকে তাহলে আপনি কিন্তু অনায়াসে বলতে পারবেন যে এটা হচ্ছে নাউন। সেই ক্ষেত্রে এজটা কি হবে আমি উদাহরণ দেখাই, যেমন ম্যারিজ।
এই যে ম্যারিজ এ যুক্ত হয়েছে, তার মানে এটা হচ্ছে নাউন। তার পরবর্তীতে আমি যদি আরেকটু আপনাদের দেখাই, অনেক ক্ষেত্রে কিন্তু ওয়াই যুক্ত থাকলেও কিন্তু সেটা কি হয়, নাউন হয়ে যায়। এখন ওয়াই যুক্ত মানে কীভাবে বুঝবো আমরা, সেটা দেখুন একটু। ভিক্টোরি, অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই শুধু যুক্ত থাকে তাহলে কিন্তু সেটা নাউন হয়। এই যে ওয়াই, তার মানে ভিক্টোরি। তাহলে মোটামুটি এইখানে যে কটা আমি আলোচনা করলাম, এর বাইরে আরেকটা সবচেয়ে কমন মানে বেশি আসে, সেটা হচ্ছে হুড। আমি মনে হয় সে হুডটা দেইনি এখানে, আমি একটু যদি আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই যে হুড, চাইল্ডহুড। অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি হুড সংযুক্ত থাকে তাহলে কিন্তু সেটা হবে নাউন। আপনারা জানেন যে হুড এটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোর পরীক্ষায় কিন্তু এটা ম্যাক্সিমাম সময়ে আছে। সো আপনারা সবগুলো একটু খাতায় নোট করে নেন, সবগুলো একটু নোট করে নেন। হ্যাঁ, আপনারা যারা যারা এই টপিকগুলো এখানে এখন খাতা নোট করে নিয়েছেন, আপনারা চেষ্টা করবেন মানে ক্লাস শেষে আপনার লেকচার যখন আমার শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এর সঙ্গে আরও 2 থেকে 3টা ওয়ার্ড আপনি নিজে মেক করার মানে তৈরি করার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনার হয়ে যাবে কি, যখন আপনি 3 থেকে 4টা আবার নিজে অ্যাড করবেন, তখন কিন্তু অটোমেটিক এই পড়াটা আপনার মনের ভিতর গেঁথে যাবে, অর্থাৎ মেমোরিতে কিন্তু সেট আপ হয়ে যাবে। আর আমাদের মানব মস্তিষ্ক এমন একটা জায়গা যেখানে আমরা মানে সবচেয়ে ইজি জিনিসগুলো বেশি কিন্তু ভুলে যাই। তার মানে বেশি জিনিসগুলো অর্থাৎ মাথায় আমাদের ধরে রাখার জন্য এগুলো বারবার যদি আমরা চর্চা করি তাহলে কিন্তু আমাদের জন্য সবচেয়ে পারফেক্ট একটা হবে। সো আমি এখন পরবর্তীতে সবার আশা করি লেখাগুলো নোট করা হয়েছে। আমি এখন পরবর্তী আর কিছু ইম্পর্ট্যান্ট ব্যতিক্রম কিছু টপিক নিয়ে আলোচনা করব, সেগুলো আপনাদের অনেক কাজ লাগবে। এগুলোর ভিতর থেকে আপনি 1 নাম্বার ইজিলি কমন পাবেন, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো। কারণ আমরা ভর্তি পরীক্ষায় আমরা যতটুকু জানি যে আমরা ইজি যে জিনিসগুলো সেগুলোকে আমরা বেশি সময় দেয় না, কারণ আমরা ভাবি যে আমরা এগুলো তো জানি, কিন্তু এইগুলোর ভিতর যে এত ডিপলি কোশ্চেন হয় আপনি সেগুলো ভর্তি পরীক্ষায় যখন অংশগ্রহণ করবেন আপনি ইজিলি বুঝতে পারবেন। তাহলে আমরা ইজিলি কিন্তু ধরতে পারলাম যে কোনগুলো নাউন, আর অর্ডার শেষে কোন সার্ভিসগুলো থাকলে আমরা সেটাকে নাউন হিসেবে গণ্য করব। আমি যদি পরবর্তী ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হবে জিরান্ড। জিরান্ডটা কি আমি একটু সবাইকে একটু দেখাই। আমরা তো জানি জিরান্ড, এই জিরান্ড আসলে জিরান্ডটা কি, অর্থাৎ এই জিরান্ডটা কি আমরা জানি যে জিরান্ড কি, যখন কোনো ওয়ার্ডের সঙ্গে আইএনজি যুক্ত থাকে বা ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, সরি নাউনের সঙ্গে আইএনজি যুক্ত থাকে, তখন আমরা সেটা কি বলি, জিরান। আমরা সচরাচর এটুকু জানি। তো আমি ওই জিরানটা আপনাদের সংজ্ঞা পড়াবো না, আমি জাস্ট পড়াচ্ছি যে আসলে জিরানটা আসলে কি, এই জিরান ওয়ার্ডটাই মূলত কি। আশা করি সবাই কমেন্ট একটু জানাবেন যে আসলে জিরান কি। সবাই একটু রেসপন্স করবেন। সবাই একটু রেসপন্স করবেন যে আসলে জিরান এখানে কি, অর্থাৎ জিরানটাকে আমরা মূলত কি হিসেবে জানি বা কি হিসেবে চিনি। সবাই একটু, আমরা জানি আসলে আমি জিরান্ডের সংজ্ঞা চাচ্ছি না, আমি ভার্ব প্লাস আইএনজি এটা চাচ্ছি না। এই জিরান্ড এই ওয়ার্ডটাকে আমরা কি বলবো, নাউন বলবো, ভার্ব বলবো, আর্টিকেল বলবো, এইটুকু জাস্ট আমি শুনতে চাচ্ছি। সবাই একটু জানাবেন। হ্যাঁ, শেখ জেরিন তাজনিন বলেছেন যে নাউন হিসেবে তাকে বলা হয়, অর্থাৎ জিরানকে নাউন, অর্থাৎ জিরানকে আমরা অনেক সময় নাউন হিসেবে ধরি। আমরা জানি জিরান হচ্ছে এই ওয়ার্ডটা একটা নাউন, এবং অনেক সময় আমরা কিন্তু জিরানকে ভার্বের কাজও করে। আপনারা জানেন জিরান ওয়ার্ডটা হচ্ছে নাউন, কিন্তু অনেক সময় এটা কিন্তু ভার্বের কাজও করে। সো আমরা যদি উদাহরণ হিসেবে একটা দেখি, এটা কিন্তু ইজি। আর উদাহরণটা যদি আমি আপনাদের একটু দেখাই, সেটা হচ্ছে প্লিজ স্টপ রিডিং।
এই সেন্টেন্সটা যদি আমরা দেখি, আমরা অনেক সময় বলি না যে প্লিজ দয়া করে পড়া বন্ধ করো। হয়তো এমন এক সময় হচ্ছে ঘুমাইতে পড়তেছে, আমাদের মা বাবা এত পড়া পড়ছি, সারাদিন পড়াশোনা করতেছি। এখন অনেক সময় মা বাবা বলতেছে, বাবারে এত পড়াশোনা করলে তো মাথা নষ্ট হয়ে যাবে, পড়াশোনার পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। সো মাঝে মাঝে অনেকেই বলে প্লিজ স্টপ ইউর রিডিং বা স্টপ রিডিং। সেই ক্ষেত্রে এখানে যে আমরা রিডিং ইউজ করেছি, এই রিডিংটা আসলে মূলত কি? এটাকে আমরা জিরান বলবো, না নাউন বলবো, না অন্য কিছু বলবো, না পার্টিসিপল বলবো? সো আমি এখানে আপনাদের সেই জায়গাটাই আমি ধরে দেখাচ্ছি যে আমরা কিছুক্ষণ আগে আমি বললাম যে জিরান্ট কখনো নাউন প্লাস ভার্বের মতো কাজ করে। এটি নাউন, অর্থাৎ জিরান্ট সবসময় কাজ করবে কী হিসেবে? নাউন হিসেবে। আমরা জানবো, আজ থেকে আমরা এতদিন যা জানতাম, কিন্তু এখন এই ক্লাসের পর থেকে আমরা বুঝতে পারবো যে জিরান্ট অলওয়েজ নাউন। তার মানে এই ওয়ার্ডটা হচ্ছে, যদি কোনো কোশ্চেনে এর উদাহরণ থাকে তাহলে আপনি নিঃসন্দেহে সেটা বলবেন যে নাউন। আশা করি এই বিষয়ে আর কারো কোনো কনফিউশন থাকার কথা না। জিরান্ট যদি থাকে আপনি চোখ বন্ধ করে এটাকে নাউন দিয়ে দেবেন। ওকে, তাহলে আমরা পরবর্তীতে আরেকটা ইম্পর্টেন্ট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট। বিগত ইউনিভার্সিটি যে কোশ্চেনগুলো আমরা দেখেছি সেখানে কিন্তু এই টপিক থেকে ম্যাক্সিমাম কোশ্চেন হয়েছে। তো আপনারা অ্যাটলিস্ট এতটুকু বুঝতে পারছেন যে আসলে নাউন কতটা সোজা আপনাদের জন্য, বা ভর্তি পরীক্ষায় কত ইজিলি থাকে। সো আপনারা এইটুকু এখন বুঝতে পারতেছেন। আমি বারবার একটা কথা বলছি যে ভর্তি পরীক্ষার জন্য কিন্তু আপনাকে প্রত্যেকটা টপিক কিন্তু এইভাবে টাচ করে পড়তে হবে। কিন্তু আপনি সবগুলো খালি শুধু পড়তেছেন যে কোনো কিছু নামকে নাউন বলা, কোনো কিছু নামকে নাউন বলা, নাউন 4 প্রকার বা 2 প্রকার, এগুলো কিন্তু ভর্তি পরীক্ষায় হুবহু এইভাবে থাকবে না। সো বি কেয়ারফুল, এখন থেকে আপনারা সেইভাবে পড়াশোনা করুন, সিস্টেমলি পড়াশোনা করুন। আমি যদি আরেকটা আপনাকে দেখাই, সেটা হচ্ছে অনেক সময় কিন্তু অ্যাডজেক্টিভ থাকে, কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ থাকার পরেও কিন্তু আমরা সেটাকে নাউন বলি। সো আসলে এই ধরনগুলো বা এই স্ট্রাকচারটা কেমন হতে পারে বা কখন আমরা সেটাকে নাউন বলবো সেইটা আমরা একটু দেখব। সেটা হচ্ছে, আপনারা দেখেন, যদি কোনো সেন্টেন্সে প্রথমে আর্টিকেল দি থাকে বা দা থাকে এবং আর্টিকেলের সঙ্গে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে, অর্থাৎ স্ট্রাকচারটা হবে দা প্লাস অ্যাডজেক্টিভ। এই স্ট্রাকচারটা যদি থাকে, অর্থাৎ আর্টিকেল দার পরে যে অ্যাডজেক্টিভটা বসে সেটাকে আমরা সবসময় কী বলবো? এই ক্ষেত্রে নাউন বলবো। তার মানে এইটা আর হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ থাকবে না। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের আরও একটু আমি ইজিলি বোঝাই যে কোনো সেন্টেন্সের প্রথমে যদি আর্টিকেল দা থাকে এবং তারপরে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সেই অ্যাডজেক্টিভ যেটা থাকবে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো না, সেটাকে বলবো নাউন। ক্লিয়ার? আমরা যদি একটু উদাহরণ হিসেবে দেখি তাহলে কিন্তু বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, the rays are not আমি যদি আপনাদের এইখানে স্ট্রাকচার সঙ্গে যদি এই উদাহরণটা আপনাদের কম্পেয়ার করে দেখাই, তাহলে আপনারা ইজিলি দেখতে পারবেন যে এখানে আমরা প্রথমে উদাহরণস্বরূপ উদাহরণের প্রথমে দিয়েছি আর্টিকেল দি। আমি যেটা বললাম যে প্রথমে আপনারা দি দেবেন। যদি দি দেখতে পারেন যে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দি বসছে, সেই ক্ষেত্রে আমাদের আসলে কি হবে? তো এখানে দেখেন, আমি নিয়ম অনুযায়ী, অর্থাৎ অ্যাডজেক্টিভ এই যে রিস আমরা কিন্তু জানি যে এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, অ্যাডজেক্টিভ মানে ধ্বনি, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তার পূর্বে আমরা আর্টিকেল হিসেবে কি ইউজ করছি? দি ইউজ করছি। অর্থাৎ তার মানে আমাদের স্ট্রাকচারটা হয়েছে কি? দি প্লাস অ্যাডজেক্টিভ। তার মানে দি বা দা প্লাস অ্যাডজেক্টিভ যদি এই স্ট্রাকচার ফলো করে, তাহলে আমি বলেছিলাম যে অ্যাডজেক্টিভ যে ওয়ার্ডটা থাকবে সেটা তখন কি হবে? নাউন হবে। তাহলে আপনি ইজিলি ধরতে পারতেছেন বা গেস করতে পারছেন যে এখানে দা প্লাস অ্যাডজেক্টিভ যখন ছিল, অর্থাৎ এখানে রেসটা তাহলে কি হচ্ছে? নাউন হচ্ছে। তার মানে অপশনে আপনার কোশ্চেনটা এমন থাকতে পারে যে দা রিস আর নট অলওয়েজ হ্যাপি, এই সেন্টেন্স, বা হেয়ার রিস ইজ হার্ট, বা হেয়ার রিস ইজ ক্যাপ,
এইভাবে দিয়ে রাখতে পারে, তখন কিন্তু আপনাকে অবশ্যই এটাকে এই স্ট্রাকচারটা ফলো করে অবশ্যই মেনে নিতে হবে যেটা নাউন। আশা করি এই বিষয়ে আপনাদের আর কনফিউশন থাকবে না। আপনারা সবাই একটু নোট করে নেবেন। আর এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যারা অংশগ্রহণ করেছেন সবাই কিন্তু লাইভটি শেয়ার করে রাখেননি, এটা কিন্তু সো স্যাড একটা ব্যাপার। আমি মনে করি যে আপনারা সবাই যা ভর্তি পরীক্ষাটি যদি আপনারা দিতে চান, এই ধরনের আমাদের যে ফ্রি লেকচারগুলো আমরা দিয়ে থাকি সেগুলো আপনারা কাইন্ডলি একটু শেয়ার করে রাখবেন। এক্ষেত্রে আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে, কারণ এগুলো আমরা আপনাদের ফ্রি আপনাদের সার্ভে দিচ্ছি শুধুমাত্র আপনাদের ভালোর জন্য। সো আপনারা যদি শেয়ার করে না রাখেন তখন আমরা মনে করবো যে আপনার এই ক্লাসগুলো বা লেকচারগুলো পছন্দ না, কিংবা এগুলো আপনার জন্য প্রয়োজন না। সো আমি মনে করি যে আপনাদের সবার জন্য যারা ভর্তি পরীক্ষার স্বপ্ন দেখছেন, একটা ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যে কোনো আমাদের যে লেকচারগুলো আমরা দিব বা যেগুলো আমরা বলবো আপনারা কাইন্ডলি সবাই একটু নোট করার চেষ্টা করবেন। দিন শেষে ভর্তি পরীক্ষায় যখন আপনারা অংশগ্রহণ করবেন দেখবেন যে হুবহু আমাদের এই টপিকগুলো থেকে বা আমরা যে লেকচারগুলো আলোচনা করছি হুবহু এগুলো থেকে কোশ্চেন থাকবে। সো আপনারা একটু বি কেয়ারফুল হবেন। ওকে, তাহলে আমরা এখন পরবর্তী টপিকটাতে একটু যাব। পরবর্তী টপিকে আমরা যাচ্ছি। অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে আনকাউন্টেবল নাউনগুলো সম্পর্কে একটু ভাইয়া একটু আলোচনা করবেন। আমি এগুলো আলোচনা করব, তার আগে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, হচ্ছে সেটা হচ্ছে ডিটারমিনার্স। আমরা অনেকেই জানি যে ডিটারমিনার্স কি। ডিটারমিনার্স এই ডিটারমিনার্সের বাংলা অর্থ হচ্ছে নির্দেশক বা নির্দেশাত্মক, অর্থাৎ কোনো কিছু নির্দেশ যখন করবে সেটা হচ্ছে ডিটারমিনার ওয়ার্ডগুলো আমরা যদি এক নজরে দেখে নিতে পারি তাহলে সেগুলো কিন্তু মন্দ হয় না। সেখানে উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি আপনাদের ছাম, তারপর হচ্ছে আপনার দ্যাট, দেশ, দিস, এক্সট্রা, অর্থাৎ আরও অনেকগুলো রয়েছে। সো আমরা অতগুলো জানবো না, জাস্ট আমি দিলাম সাম, দ্যাট, দিস। ওকে, তাহলে আমরা এখানে ডিটারমিনার্স যদি থাকে কোনো ওয়ার্ডে তখন তার স্ট্রাকচারটা কী হবে, বা সেই ক্ষেত্রে এর সঙ্গে নাউনের কী সম্পর্ক সেটা আমরা একটু তো দেখবো, তাই না? তাহলে এখানে আমি আপনাদের ইজিলি একটা সংজ্ঞা দিচ্ছি, সেটা হচ্ছে যে ডিটারমিনার যদি থাকে সে ডিটারমিনার পরে যে ওয়ার্ডটা থাকে সেটা সবসময় কি বসে, নাউন বসে। তার মানে ডিটারমিনার্স প্লাস, আপনারা সবসময় মনে রাখবেন ডিটারমিনার্স প্লাস নাউন। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি ডিটারমিনার্স থাকে, এই যে সাম, দ্যাট, দিস, এই ওয়ার্ডগুলো যদি থাকে, এরপরে যে আরেকটা ওয়ার্ড বসবে সেটা কিন্তু সবসময় কি হবে, নাউন হবে, অলওয়েজ নাউন হবে। মাথায় রাখবেন সেটা অলওয়েজ নাউন হবে। আমি যদি উদাহরণ হিসেবে আপনাদের দেখাই, সেই এক্সাম্পল হিসেবে আমরা একটু দেখব। এখানে দেখেন, আমি উদাহরণ লিখছি এখানে, সাম বয়েজ আর কামিং হ্যাঁ। আপনারা এখানে দেখেন যে প্রথমে কিন্তু ডিটারমিনার সাম রয়েছে এবং তারপরেই একটা ওয়ার্ড রয়েছে বয়েজ, এটা দেখেন। তার মানে আমি প্রথমে বলেছিলাম যে ডিটারমিনার্স থাকবে, প্রথমে ডিটারমিনার্স থাকবে, ডিটারমিনার্সের পরে যে ওয়ার্ডটা বসবে, ডিটারমিনার্সের পরে যে অংশটা বা ডিটারমিনার্সের পরে যে ওয়ার্ডটা বসবে সেটা সবসময় অলওয়েজ সেটা কী হবে, নাউন হবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি সাম ইউজ করছি ডিটারমিনার্স হিসেবে, আমাদের প্রথমে ছিল সাম, সেই সামের পর কিন্তু যে ওয়ার্ডটা বসছে সেটা কিন্তু অলওয়েজ নাউন হয়, বা এখানে তার ভয়েস হচ্ছে নাউন। আশা করি ক্লিয়ার, আশা করি আপনাদের আরও সমস্যা হবে না। আপনারা চাইলে আর এর সঙ্গে আরও 2-3টা করে উদাহরণ আপনারা নিজেরা করে নিতে পারেন, একটু ফাঁকা রাখবেন যাতে পরবর্তীতে আপনি এখানে 2-3টা এক্সাম্পল বা উদাহরণ বসাতে পারেন। আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। আর পরবর্তী টপিক্সটা একটু দেখবো এক নজরে। পরবর্তী টপিক্স আমাদের সবচেয়ে ইজি একটা টপিক, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ভার্বটা নিজেই কিন্তু একটা নাউন হয়ে যায়। মানে কোনো সেন্টেন্সে ভার্ব
নিজে একটা নাউন। সো ভার্ব অ্যাজ নাউন, সেই টপিকটাকে আমরা নাম দিয়েছি ভার্ব অ্যাজ নাউন। অর্থাৎ যখন ভার্বটা নিজে নাউন হয় তখন তো সেটা মানে ভার্ব থেকে নাউন, ভার্ব নিজেই সেটা নাউন হয়ে যায়, তখন আমরা এটা কোন ওয়ার্ডগুলো সাধারণত হয়ে থাকে সেই ওয়ার্ডের ভিতর একটা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে গো। আমরা তো জানি গো মানে যাওয়া, তার মানে আমরা সচরাচর যদি কোনো সেন্টেন্সে গো থাকে আমরা কি চোখ বন্ধ করে কি দেবো, সেটা ভার্ব, রাইট? আমরা কিন্তু জানি গো মানে যাওয়া, তার মানে আমি জানি যে গো মানে যাওয়া, যেহেতু একটা কাজ হচ্ছে আর ভার্ব মানে তো কাজ, সো আমি গই দেবো। আমার 100% শিওর যে সবাই ম্যাক্সিমাম এখানে গো দেবা। এখন আমি তাদেরকে বলি যে এই ক্ষেত্রে যখন আমরা পরীক্ষায় ভর্তি পরীক্ষায় এই ধরনের কোশ্চেন, কিছু ক্রিটিক্যাল কোশ্চেন থাকে, তখন আমরা যখন আনসার করে চলে আসি তখন আমরা ওভার কনফিডেন্সে বলেই ফেলি যে আমার তো এটা কারেক্ট। আর কেউ যদি এখানে যুক্তি উত্থাপন করে তাকে আমরা বলি না তোরটা ভুল, আই এম রাইট, আই এম ওকে। ওকে, তাহলে আমরা এখানে উদাহরণটা একটু আমি যদি আপনাদের দেখাই, সেটা হচ্ছে ইট ইজ ইউর গো, এখানে গো, তার মানে এই সেন্টেন্সে গোটা কি, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখালাম। এই সেন্টেন্সে আসলে গোটা কি হিসেবে ইউজ করা হয়েছে। আমরা জানি যে কোনো সেন্টেন্সে সাধারণত গো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে জানি যে এটা ভার্ব হিসেবে ইউজ করা হয়। আমরা অনেক সময় পাণ্ডিত্যগিরি করতে গিয়ে আমরা কিন্তু এটার বাংলা মিনিং করতে যাব, সেক্ষেত্রে আমরা বলবো যে কি এখন তোমার যাওয়ার সময়, বা এখন তোমার যাওয়া, এরকম। কিন্তু যখনই আমরা যাওয়ার কথাটা আসবে আমাদের সামনে বা আমাদের কাছে, তখন কিন্তু আমরা বলেই ফেলবো যে গো মানে যাওয়া, সো এটা ভার্ব। ওকে, আপনার কিন্তু অপশন টেস্টে থাকবে এইভাবে, আপনার কিন্তু এই সবই থাকবে, প্লাস দেখেন যে ভার্ব থাকবে প্রথমেই, তারপর বি নাম্বার অপশনে থাকবে হচ্ছে নাউন, কিংবা সি নাম্বার অপশনে থাকবে আপনার হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পারছেন? আপনারা কিন্তু এই দেন অপশনে দেখেন ভার্ব আছে, নাউন আছে, অ্যাডভার্ব রয়েছে। এখন আপনি যদি এইটা সঠিকভাবে নাই জানেন তাহলে কিন্তু আপনি এটার উত্তরটা কিন্তু করতে পারবেন না, কারণ আপনি নিঃসন্দেহে মানে 100% ওভার কনফিডেন্স দিয়ে বলবেন যে ভাইয়া এটা তো ভার্ব হবে। আপনি কিন্তু পরীক্ষার হলে কিন্তু মানে আপনি ওই আমারে কিন্তু এটি দাগায় যাচ্ছেন, এসে আপনি মানে দিব্যি এই টাইপের কয়েকটা কোশ্চেন দেখা যাচ্ছে, আপনি ধরে নিয়েছেন যে ইংলিশে আপনার অনেক মার্কস পাবেন, 30-এর ভেতরে আপনি 29 মার্কস পাবেন। অনেকেই বলে যে আমি 30-এর ভেতরে 30 পাবো। সো আমি তাদেরকে বলবো যে আসলে কনফিউশন কোশ্চেনগুলো কিন্তু এইভাবে আসে, আর এখানে আমরা মেজর যে ভুলটা করি এই ক্ষেত্রে, এগুলো আমরা না বুঝেই আমরা এইভাবে দাগাই, আর পরীক্ষা শেষে এসে বলি আমার 100-র ভিতরে আমার 80টা হবে, 90টা হবে। ইভেন আজকে মেডিকেলে ভর্তি পরীক্ষায় অনেকে এইভাবে কিন্তু বলছে। সো এটা সঠিক উত্তরটা হবে কোনটা? এটা সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন, অর্থাৎ নাউন। তার মানে ভার্ব অ্যাজ নাউন, কখনো গোটা ভার্ব অ্যাজ নাউন হিসেবে ব্যবহার করা হয়। ওকে, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তারপর আমি পরবর্তী যে আরেকটা টপিক রয়েছে, তাহলে আমরা সেটা একটু দেখব। অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন এবং পার্সোনালি ইনবক্সে অনেকে নক দিয়েছিলেন যে আসলে ভাই আনকাউন্টেবল নাউন সম্পর্কে যদি একটু আলোচনা করতেন। আমি এখন আনকাউন্টেবল নাউন সম্পর্কে দুই একটা উদাহরণ দিয়ে এবং দু একটা রুলস দিয়ে আমি শেষ করবো আজকের লাইভ ক্লাসটি, কারণ আমরা চাই না যে লং ক্লাস করে আমরা বোরিং হয়ে যাই। ঠিক আছে, আমরা বোরিং হতে চাই না, আমরা মজায় ক্লাস শেষ করতে চাই, যাতে এই লেকচারটা সবার জন্য হেল্পফুল হয়। আমি হয়তো লেকচার দিচ্ছি কিন্তু কারো কোনো রেসপন্স পাচ্ছি না বা কারো কোনো কাজে লাগছে না, সো ওই ক্লাস করে কিন্তু আমার কোনো লাভ নাই। সো আপনারা যেটুকুই আমাদের সঙ্গে ক্লাস করবেন অ্যাটলিস্ট ওইটুকু যেন আপনার জন্য অনেক কাজে লাগে, অনেক হেল্পফুল হয়, এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো আপনাদের ওই সার্ভিসটুকুই দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু দেখে নেব। আর এখন পর্যন্ত মাত্র 39 জন শেয়ার করছে আমি দেখতে পাচ্ছি। এখন আপনারা বলেন যে আসলে লেকচারটা আপনাদের কেমনটা ইম্পর্টেন্ট হচ্ছে কিনা। আমি মনে করি যে আপনাদের সবার জন্য ভালো হবে। অ্যাকচুয়ালি আমি মনে করি সবাই একটু শেয়ার করে রাখেন, আর এর বাইরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে পার্সোনালি লক করবেন, আমি চেষ্টা করবো সবার হেল্প করার জন্য।
আমি এখন হচ্ছে নাউনের ক্ষেত্রে আরেক কিছু আমরা কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন কিন্তু বলি নেই। আমি প্রথমে নাউন কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনগুলো একটু নাউন সম্পর্কে একটু জেনে নেব। প্রথম হচ্ছে কাউন্টেবল। একটু প্রথমে আমি দেখব হচ্ছে কাউন্টেবল নাউনকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে রয়েছে কাউন্টেবল নাউন, তারপর আনকাউন্টেবল নাউন। এখন আমরা কাউন্টেবল নাউন কোনগুলোকে বলবো আর আনকাউন্টেবল নাউন কোনগুলোকে বলবো এই বিষয় সম্পর্কে আমাদের একটু জানতে হবে। প্রথমে আমরা কাউন্টেবল নাউন অর্থাৎ যে নাউনগুলোকে আমরা গুনতে পারবো বা গণনা করতে পারবো সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলোকে আমরা গণনা করতে পারবো না কিংবা পরিমাপ করতে পারবো না বা হিসাব করতে পারবো না, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউন কোনগুলো আর আনকাউন্টেবল নাউন কোনগুলো আমরা এক নজর দেখে নেব। আমরা হচ্ছে কাউন্টেবল নাউন যখন আমরা বুঝাবো তখন হচ্ছে আমি একটা উদাহরণ দিতেই পারি যে সবচেয়ে ইজি যে উদাহরণগুলো আমাদের এ হাউস। যখন আপনার হচ্ছে হাউস থাকবে, শুধুমাত্র হাউস থাকবে, তখন কিন্তু সেটা আর কাউন্টেবল নাউন হবে না, সেটা হবে কিন্তু আনকাউন্টেবল নাউন। হাউস যদি থাকে তাহলে এখানে হচ্ছে এক হাউস মানে একটি বাড়ি, এটা কিন্তু ইয়ে দ্বারা নির্দিষ্ট বুঝাচ্ছি, একটাকে পরিমাপ বুঝাচ্ছি। তার মানে আমরা এটা হিসেব করতে পারবো, একটা বাড়ি হিসেব করতে পারবো, তাহলে সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। তার মানে এখানে হাউস হচ্ছে আনকাউন্টেবল। ক্লিয়ার? তারপর আপনাদের আরেকটা দেখাই, সেটা হচ্ছে যে আরও কিছু উদাহরণ রয়েছে যখন হচ্ছে কাউন্টেবল হিসেবে আমরা যেমন টিপ, এগুলো সব কিন্তু ব্যতিক্রম। আপনারা কাইন্ডলি সবাই একটু নোট করে নেবেন। যেমন ক্রোপস, অনেক সময় ক্রোপস থাকে শস্য মনে করি আমরা, কিন্তু এটাকে তখন দিয়ে দেই যে আনকাউন্টেবল। ঠিক আছে? তারপর হচ্ছে টেবল, তারপর জব। এই যে জব, আমরা অনেক সময় কিন্তু জবটাকে কিন্তু আনকাউন্টেবল নাও বলেই ফেলি। তারপর ওয়ার্ড। ঠিক আছে? এ হাউস, টিপ, ক্রোপস, টেবল, জব, ওয়ার্ড, এগুলো একটু সবাই নোট করে নেন। তারপর আমি যদি আনকাউন্টেবল নাউনগুলো দেখাই, সেটা হচ্ছে হাউস, তারপর টি, তারপর হচ্ছে সুগারের পর ওয়াটার, তারপর এয়ার, তারপর রাইস, তারপর আরেকটা রয়েছে বিউটি। এই বিউটি এটা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আসে, কারণ আমরা অনেক সময় জানি বিউটি মানে সুন্দর, তার মানে আমরা বলেই ফেলি যে এটা অ্যাডজেক্টিভ, মানে একটা গুণ তো বুঝাচ্ছে, তখন কিন্তু অ্যাডজেক্টিভ আমরা বলে ফেলি। কিন্তু আসলে কিন্তু বিউটি কিন্তু অ্যাডজেক্টিভ না, কারণ বিউটির শেষে আমরা কেমনে বুঝবো যে এটা বিউটিটা হচ্ছে একটা নাউন? কারণ এখানে আপনারা দেখেন যে বিউটির শেষে কিন্তু একটা ওয়াই রয়েছে। কারণ আমি ক্লাসের শুরুতে কিন্তু একটা আপনাদের যখন নাউনকে আইডেন্টি করা শিখেছিলাম, তখন কিন্তু ওয়াই ছিল। ওয়াই দিয়ে কীভাবে বুঝবেন যে আপনি এটা নাউন, সেটা কিন্তু দেখেন শেষে কিন্তু ওয়াই রয়েছে, সাফিক্স ওয়াই রয়েছে। তাহলে বিউটি হচ্ছে একটা নাউন। ক্লিয়ার? এর বাইরেও কিন্তু আরও অনেক হিউজ পরিমাণ কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল ওয়ার্ড রয়েছে। আপনারা সেগুলো কিন্তু এক নজর একটু যদি দেখে নেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তারপরে আমি মোটামুটি কাউন্টেবল নাউনগুলো আমরা সবাই কিন্তু জানি, তবে এগুলো একটু ব্যতিক্রম দেখতে পারেন। এই কাউন্টেবল নাউনও অনেক ক্ষেত্রে আমরা একসঙ্গে কম্পেয়ার করে ফেলি, কাউন্টেবল আনকাউন্টেবলের ভিতরে জড়াইয়া ফেলি। আর একটু আপনাদের দেখাই, আরও কিছু হচ্ছে এক্সেপশনাল কিছু আনকাউন্টেবল নাউন রয়েছে যেগুলো সচরাচর আমরা দেখি না বা ব্যবহার করি না। যেমন হচ্ছে পোয়েট্রি, তারপর রয়েছে লেজিউর, তারপর রয়েছে পভার্টি, আপনারা সবাই একটু নোট করে নেন, পভার্টি। তারপর রয়েছে প্রোগ্রেস, তারপর রয়েছে পাবলিসিটি,
এই পাবলিসিটিও মোস্ট ইম্পর্টেন্ট, পাবলিসিটি যে ওয়ার্ডটা এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন এই ধরনের ওয়ার্ডগুলো থেকে বা কাউন্টেবল এবং আনকাউন্টেবল যে ওয়ার্ডগুলো রয়েছে এখান থেকে কিভাবে কোশ্চেন থাকে, অর্থাৎ ভর্তি পরীক্ষায় এগুলো থেকে কিভাবে কোশ্চেন থাকে সেটা আমরা একটু দেখে নেব। তো সবাই একটু ঝটপট সবগুলো ওয়ার্ড একটু খাতায় নোট করে নেন, আর নোট করা হলে একটু সবাই একটু ডান লিখবেন, যা আসলে নোট করা হয়েছে। যাদের নোট করা হবে সবাই একটু কাইন্ডলি ডান লিখবেন। আমরা আর বেশি সময় নেব না, আমরা কিন্তু অল্প সময়ের ভিতর আজকের লেকচার শেষ করব। যাদের নোট করা হয়েছে তারা একটু ডান লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে ম্যাক্সিমাম নোট করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, অনেকেই ডান লিখেছে, অনেকেই ডান লিখেছে, তার মানে মোটামুটি সবার এই লেকচারটি মানে এই নোটগুলো করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি অনেকেই ডান লিখেছে, অনেকেই ধন্যবাদ যারা ডান লিখেছো। এখন আমি কাউন্টেবল এবং আনকাউন্টেবল এইগুলো থেকে আমি বের হয়ে যাচ্ছি। আপনারা একটু নিজে এই খাতাগুলোর শেষে মানে এগুলো লেখার পর একটু ফাঁকা রাখবেন। ফাঁকা রাখার পর আপনি বিগত সালগুলোতে যে এর বাইরে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো একটু এর সঙ্গে অ্যাড করে রাখবেন। তাহলে ভর্তি পরীক্ষায় আপনি যখন পরীক্ষায় হলে যাবেন কিংবা পরীক্ষায় যখন অংশগ্রহণ করতে যাবেন তার আগে যদি আগের রাত্রেও যদি আপনি এগুলো এক করেও দেখে যান, আপনি অ্যাটলিস্ট 2 থেকে 3টে কিন্তু কমন পাবেন, অনায়াসে 2-1টা কিন্তু এগুলোর ভিতর থাকবেই। সো এই ইজিভাবে আপনি যদি মার্কস নিতে না পারেন তাহলে কিন্তু ব্যর্থতা আপনার। ইজি, এগুলো কিন্তু জাস্ট ইজি যদি এক পলকে আপনি দেখেন এবং ধরে রাখতে পারেন। আমি আর একটা কাউন্টেবল নাউনের একটা উদাহরণ দিয়ে শেষ করব, তারপরে আমি আর কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনাদের শেয়ার করবো যা আসলে ভর্তি পরীক্ষার জন্য আপনার প্রস্তুতি বা বেসিক যে প্রস্তুতি রাখা দরকার, বেসিকভাবে আপনাকে কীভাবে নিজেকে প্রপারলি তৈরি করবেন সেই বিষয়গুলো নিয়ে আমি বলে শেষ করব। আমি এগুলো এখন মিশিয়ে দিচ্ছি। আজকের ক্লাস শেষে এরপরে যদি কারো যদি নাউন সম্পর্কে বা অন্য কোনো টপিক সম্পর্কে জানার আগ্রহ থাকে কাইন্ডলি আমাকে আমার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছেন তারা আমাকে মেসেঞ্জারে নোট দিতে পারবেন, সমস্যা নাই, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ফ্রি হলে। আর যারা এখন পর্যন্ত আমার সঙ্গে অ্যাড নেই, আমার এই নতুন আইডিতে অ্যাড নেই, তারা রিকোয়েস্ট দিয়ে রাখতে পারেন, আমি সবার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে আমি আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রুলস, এটা আমরা সচরাচর বেশি ভুল করে থাকি। এটি হচ্ছে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউনকে আমরা অনেক সময় হচ্ছে আইডেন্টিফাই করতে পারি না। সেক্ষেত্রে আমরা কীভাবে আইডেন্টিফাই করবো বা কীভাবে চিনবো যেটা আনকাউন্টেবল নাউন, সেক্ষেত্রে ওই ওয়ার্ডটা কী বসবে আমরা এইটা একটু দেখবো এক নজরে। সেটা হচ্ছে আমি যদি বলি আপনাদের এইভাবে, আনকাউন্টেবল নাউনের পূর্বে অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল দেখেন একটু, আনকাউন্টেবল নাউনের পূর্বে আপনারা এইভাবে লিখে নেবেন। এটা আমি বারবার বলছি, আনকাউন্টেবল নাউন এর পূর্বে আপনারা এটা এইভাবে লিখে নেবেন। আনকাউন্টেবল নাউন এর পূর্বে এ আর এন বসে না। কি বসে না? আর্টিকেল এ অবলিক আর্টিকেল কি বসে না? আর্টিকেল এ অবলিক এন বসে না। তার মানে আপনারা দেখেন আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই এ অবলিক এন বসে না। যদি কোনো ওয়ার্ডের
পূর্বে এ এবং অ্যান থাকে তাহলে সেটাকে বুঝবেন, আপনি সেটা বুঝবেন যে কাউন্টেবল নাউন। কিন্তু যদি কোনো আপনি যখন জাজ করতে যাবেন বা যখন খুঁজতে যাবেন, অপশন টেস্ট করতে যাবেন, যদি দেখেন যে কোনো ওয়ার্ডের পূর্বে এ অবলিক অ্যান আছে, তাহলে আপনি সেটা ধরে নেবেন যে কাউন্টেবল নাউন। কিন্তু মাথায় রাখতে হবে যে অপশনে যদি আনকাউন্টেবল ওয়ার্ড থাকে কিন্তু এ অবলিক অ্যান নাই, তখন কিন্তু সেটা আনকাউন্টেবল ওয়ার্ড হবে। অর্থাৎ এ অবলিক অ্যান না থাকলে সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর এ অবলিক অ্যান থাকলে সেটা হবে কাউন্টেবল নাউন। ওকে, এখন আমরা আর একটু দেখব। তারপর হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে, আমি এখানে আনকাউন্টেবল লিখলাম না, আনকাউন্টেবল নাউনের সঙ্গে এস অবলিক ইএস, অর্থাৎ যখন আমরা পুলুলার করতে যাই, যখন পুলুলার করতে গেলে আমাদের এস বা ইএস কিন্তু বসাইতে হয়। এস বা ইএস বসাইতে হয়। অর্থাৎ আমরা যখন হচ্ছে আনকাউন্টেবল নাউনকে দেখব যে পুলুলার করার ক্ষেত্রে কিন্তু এস বা ইএস যুক্ত হয়, কিন্তু সেটা হচ্ছে আনকাউন্টেবলের শেষে কিন্তু কখনোই এস বা ইএস যুক্ত হয় না। তার মানে যখন কাউন্টেবল ওয়ার্ড থাকে, কাউন্টেবল নাউন থাকে, তখন কিন্তু তার সঙ্গে পুলুলার করার ক্ষেত্রে এস বা ইএস সংযুক্ত হয় বা যুক্ত হয়। কিন্তু এইটুকু মাথায় রাখবেন, আপনারা সবাই লিখে রাখেন যে আনকাউন্টেবল নাউনের সঙ্গে বা পরে বা পূর্বে কখনো আর্টিকেল এ অবলিক অ্যান বসে না। তারপর আনকাউন্টেবল নাউনের সঙ্গে বা পুলুলার করতে গেলে তার সঙ্গে কখনো এস বা ইএস যুক্ত হয় না। এইভাবে আপনারা খাতায় নোট করেন। তাহলে আমরা উদাহরণ যদি একটু দেখি, তা আপনারা উদাহরণটা একটু লিখে নেন। এখানে কিন্তু দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা জিনিস হচ্ছে এ অবলিক অ্যান এবং আর একটা হচ্ছে এস বা ইএস। ওকে, এস বা ইএস, এই দুইটা জিনিস কিন্তু। আমরা উদাহরণটা একটু দেখি। উদাহরণটা হচ্ছে ইজ নট, অর্থাৎ ড্যাশ, প্রথমে ড্যাশ, তারপর হচ্ছে ইজ নট। অনেকে হয়তো লেখা দেখতে পাচ্ছে না মার্কারে। আপনারা একটু দেখেন এখানে, যদি উদাহরণটা একটু সবাই লিখে রাখেন। আমি উদাহরণটা একটু খাতায় লিখে আপনাদের দেখাচ্ছি। আমরা যদি খাতায় এই উদাহরণটা লিখি, সেটা হচ্ছে ইজ নট দ্য অনলি থিং দ্যাট tourists want to see, এখানে সামনে হচ্ছে গ্যাপ রয়েছে, আমি দেখাচ্ছি একটু পর। অপশনে আমরা দেখতে পারবো এ নাম্বার অপশনে হচ্ছে সিনারি, এ সিনারি। বি নাম্বার অপশনে সিনারিজ। সি নাম্বার অপশনে সিনারি। আপনাদের আমি একটু দেখাই। এখানে হচ্ছে আমি প্রথমে বললাম যে আনকাউন্টেবল নাউনের পূর্বে যদি এ অবলিক অ্যান বসে, তখন সেটা কিন্তু আর আনকাউন্টেবল নাউন থাকে না, সেটা হয় কাউন্টেবল নাউন। কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে যদি এ অবলিক অ্যান না থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবং আনকাউন্টেবল নাউনের সঙ্গে যদি এস বা ইএস যুক্ত হয়, সেটা কিন্তু কাউন্টেবল নাউন হয়ে যায়। আর আপনাদের মাথায় রাখতে হবে যে আনকাউন্টেবল নাউনের সঙ্গে কখনোই এস বা ইএস সংযুক্ত বা যুক্ত হয় না। ওকে, তাহলে উদাহরণ হিসেবে আমি আপনাদের দেখাই। ইজ নট দ্য ওনলি থিং দ্যাট ট্যুরিস্ট ওয়ান্ট টু সি। এখানে কিন্তু প্রথমেই গ্যাপ রয়েছে, অপশন এতে রয়েছে, আপনারা একটু লিখে নেন। প্রথম অপশন এতে রয়েছে এ সিনারি,
তারপর বি নাম্বারে রয়েছে সিনারিস, আর সি নাম্বারে রয়েছে শুধু সিনারি। তাহলে আমরা জানি যে এখানে আমরা প্রথমে আমরা জানি যে আনকাউন্টেবল নাউনের যখন হবে তার পূর্বে কিন্তু কখনোই হচ্ছে আর্টিকেল এ অবলিক অ্যান বসে না। তার মানে 1 নাম্বার যে আমার অপশনটা রয়েছে এ সিনারি, তার মানে এটা আর্টিকেল থাকার কারণে এটা কিন্তু এখানে অপশনের সাথে ম্যাচিং হচ্ছে না, তার মানে এটা বাদ। আমরা 2 নম্বর যদি অপশনটা আমরা টেস্ট করতে যাই, আমি প্রথমে বললাম যে আনকাউন্টেবল নাউনের সঙ্গে এজ বা ইএস সংযুক্ত হয় না বা এজ বা ইএস থাকে না। তাহলে এখানে দেখেন যে সিনারির সঙ্গে কিন্তু ইএস সংযুক্ত হয়ে তাকে প্লুরাল করা হয়েছে। সো এই উদাহরণটা কিন্তু এর সঙ্গে যায় না, তার মানে 1 নাম্বার আর 2 নাম্বার অপশন আমাদের উদাহরণের সঙ্গে ম্যাচ হচ্ছে না বা আমাদের এই স্ট্রাকচারকে ফলো করছে না। তাহলে থাকলো 3 নাম্বার অপশন, সি নাম্বার অপশন সিনারি, তার মানে মাস্ট বি এটা রাইট অ্যান্সার। সো আপনারা ইজিলি এই টেকনিক অবলম্বন করে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন এবং নাউনগুলোকে আইডেন্টি করতে পারবেন। আশা করি আজকের এই লেকচারটি আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে এবং আজকের যে অল্প সময় আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, আপনার ভর্তি পরীক্ষায় এগুলো থেকে আপনি শতভাগ অর্থাৎ 2 থেকে 3টা যদি থাকে সবগুলো কিন্তু কমন পাবেন, যা ভর্তি পরীক্ষার জন্য এবং বিভিন্ন জব সেক্টরের ক্ষেত্রে আপনার কিন্তু অনেকটাই কাজে লাগবে। তো আমি আমাদের ফর্মাল যে লেকচার ছিল লেকচার শেষ করলাম। আমি এখন সবার কমেন্ট আশা করছি, যদি আপনার কিছু জানার থাকে সেই বিষয়গুলো একটু কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো সলভ করার জন্য। আর পাশাপাশি আর কিছু বিষয় আমি এখন শেয়ার করবো, সেগুলো হচ্ছে যে আমাদের সামনের যে 2টা বা 2.5টা মাস রয়েছে, এই 2.5 মাস বা 2 মাস যে সময়টা আছে এটাকে আমি কিভাবে কাজে লাগাবো ভর্তি পরীক্ষার জন্য, বা ভর্তি পরীক্ষার জন্য আমি নিজেকে কিভাবে প্রস্তুত করব এখন থেকেই, এগুলো নিয়ে আমি কথা বলবো। আমরা তো জানি যে লিটেল, এ লিটেল, ফিউ, এ ফিউ, দ্য ফিউ, লট অফ, এ লট অফ, তারপর লিটেল, অলমোস্ট, তারপর মাস, এগুলো হচ্ছে সবসময় কিন্তু আনকাউন্টেবল নাউন। আপনারা এটা কিন্তু জানেন, আমি জাস্ট এই জন্য এগুলো লিখিনি, কারণ এগুলো আমাদের সচরাচর সবাই আমরা জানি। তারপর হচ্ছে মোর, এটা হচ্ছে কাউন্টেবল নাউন, আপনারা এগুলো জানেন। সো এগুলো নিয়ে আমি এত আলোচনা করিনি। এখন হচ্ছে আমার ফর্মাল যে ক্লাস সেটা কিন্তু শেষ, লেকচার শেষ। এখন যদি আপনাদের এক্সট্রা কোনো কিছু স্পেশাল জানা থাকে তো আপনারা সেগুলো কমেন্ট করতে পারেন, আমি সেগুলো শেয়ার করে দেব, শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা হচ্ছে মূলত লেকচার আমাদের শেষ। আমরা এগুলো এখন আলোচনা বাইরে যে কথাগুলো বলবো এগুলো আলোচনা বাইরে এবং অনেকটাই আপনার কাজে লাগবে। সেটা হচ্ছে আপনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং ভর্তি যদি আপনার বিষয় অর্থাৎ ভর্তি পরীক্ষা পূর্ব যদি আগাম প্রস্তুতি না থাকে, তাহলে আপনি কিন্তু এরকম মেডিকেল ভর্তি পরীক্ষা আজকে অনেকে দিয়ে এসে যেরকম বলছে যে আমি 100-র ভিতর 80 নম্বর পাবো কিংবা 80 নম্বর পাবো কিংবা এর সাথে বেশি মার্কস পাবো। আমি সেই জন্য বলতে চাচ্ছি যে আপনারা যারা ভর্তি পরীক্ষায় পরবর্তীতে অংশগ্রহণ করতেছেন, অর্থাৎ সামনে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এই ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতে যখন আপনি অংশগ্রহণ করতে যাবেন তখন কিন্তু অনেকেই এরকম নেগেটিভ মানে ইজি যে জিনিস কিন্তু ভুল করবেন। ইজি যে জিনিস মানে ভুল করার পর তারপরও নিজেকে দাবি করবেন যে আমার 100-র ভিতর 80 মার্কস পাবো বা 90 মার্কস পাবো। তারপর দিন শেষে দেখা যাবে যখন ভর্তি পরীক্ষার রেজাল্ট হয়ে যাবে তখন তার সিরিয়াল খুঁজে পাবে না, দেখবে যে সে পাসই করেনি। এই যে জায়গাগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং অলওয়েজ মাথায় রাখতে হবে যে আসলে ভর্তি পরীক্ষা কিন্তু অলওয়েজ ক্রিটিক্যাল একটা জায়গা। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইতেই পারেন যে আজকে লেকচারটি আমি যে লেকচারটি দিলাম এইটা মানে কেমন হয়েছে, আর পরবর্তী কোন টপিক নিয়ে আলোচনা করলে আপনাদের জন্য হেল্পফুল হবে এবং অনেক ভালো লাগবে আপনারা কমেন্ট করে কিন্তু জানাইতেই পারেন। আমি কিন্তু সেই লেকচার অনুযায়ী আমি পরবর্তী ক্লাসটা কিন্তু নেওয়ার বা পরবর্তী লেকচারটা কিন্তু নেওয়ার চেষ্টা করব। আর যে কথাটি বলছিলাম আমি সেটা হচ্ছে যে ভর্তি পরীক্ষার জন্য যে আজকের যে মেডিকেল নিয়ে আমি উদাহরণ দিচ্ছি যে 80 মার্কস 90 মার্কস ইত্যাদি, তো এইগুলো মাথা থেকে দূর করে দেবেন। আর ভর্তি পরীক্ষায় আপনি যখন অংশগ্রহণ করতে যাচ্ছেন তখন কিন্তু আপনার যদি সেই প্রস্তুতি না থাকে, আপনি যদি কোনো একটা যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন যুদ্ধ করার জন্য, সেক্ষেত্রে আপনার ঢাল তলোয়ার কিংবা এখনকার রাইফেল বা এগুলো কিচ্ছু নাই, আপনি একটা
মানুষ যাচ্ছেন শুধু হাত আর পা নিয়ে, কিন্তু সে হাত পা নিয়ে আপনি যদি যুদ্ধক্ষেত্রে গিয়ে যদি মনে করেন যে আমি বীর, আমি উইনার, আমি বিজয়ী, তাহলে কিন্তু এটা হাস্যকর হবে। সো সে হাস্যকর বা সে হাস্যকর পাত্র না হয়ে আপনার প্রপারলি আপনার যে যা হাতে যা কিছু আছে বা যে অস্ত্রই আছে সেগুলোই নিয়ে আপনি প্রস্তুত থাকেন ভর্তি যুদ্ধের জন্য। এই অস্ত্র বলতে ভর্তি যুদ্ধের একমাত্রই অস্ত্র সেটা হচ্ছে পড়াশোনা এবং সঠিক গাইডলাইন, সঠিকভাবে স্মার্টলি পড়াশোনা করা, এগুলোই। তো এখন এই যে অল্প সময়টাই রয়েছে, আপনি এই অল্প সময়টাকে কিন্তু আপনি পারফেক্টলি কাজে লাগাতে পারেন। আমি কয়েকটা ইম্পর্ট্যান্ট বিষয় আলোচনা করব। সেই প্রথম ইম্পর্ট্যান্ট বিষয়টাই হচ্ছে, প্রথমত আপনি একটা রুটিন সেট আপ করে নেবেন, রুটিন তৈরি করে নেবেন আপনার সুবিধার মতো। দ্বিতীয়ত আপনি কোন বইগুলো ফলো করবেন সেই বইগুলো আগে বেছে নেবেন। আর তৃতীয়ত আপনি যে ধর্মেরই হন ধর্মীয় অনুশাসন বা প্রার্থনাগুলো ঠিকভাবে করবেন। আর চতুর্থত সেটা হচ্ছে যে আপনি প্রত্যেকটা দিন কি পড়লেন ঘুমানোর আগে একবার হলেও সেইগুলো রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। এখন অনেকেই কিন্তু আমাদের অনেকভাবে মেসেজ করে হোক কিংবা গ্রুপে পোস্ট দিয়ে হোক অনেক সময় বই সাজেস্ট চায় যে আসলে ভাই আমি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, এখন কোন বইগুলো আমার পড়লে আমার জন্য পারফেক্ট হবে। সো আমি তাদেরকে বলবো যে আসলে কোন বইগুলো না পড়লেই না এবং কোন বইগুলো আপনার জন্য একদম পড়া দরকার, আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন যেহেতু আমাদের কিন্তু লেকচার শেষ, আমি জাস্ট ফর্মাল আলোচনা শেষে আমি জাস্ট তোমাদের ভালোর জন্য একটু হেল্পফুল টিপস দেওয়ার চেষ্টা করব। এখন হচ্ছে ভর্তি পরীক্ষা এই জায়গাতে আপনাকে যদি চান্স পেতে হয় তাহলে কিন্তু লাখ লাখ শিক্ষার্থীকে মানে ওভারকাম অর্থাৎ পিছিয়ে ফেলে আপনার কিন্তু ওভারকাম করে সামনে আসতে হবে। এক্ষেত্রে আপনার সামনে যাওয়ার সেই জায়গাটা যদি প্রশস্ত না হয় বা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছার জন্য আপনার যদি অস্ত্র না থাকে আপনি কিন্তু পারবেন না, এমনিতেই চলে যাবেন। আপনারা জানেন যে রাজশাহী ইউনিভার্সিটিতে আপনারা জানেন 1,27,000 কিন্তু অ্যাপ্লাই করেছে, যেখানে 1,32,000 কথা ছিল। 1,27,000 সেখানে কিন্তু মাত্র সিট আছে 5,000-এর মতো, 5,000 সামথিং। সো দেখতে পাচ্ছেন আপনারা 1,27,000 কোথায় আর কোথায় হলো 5,000, অর্থাৎ 1,22,000 পরীক্ষার্থী কিন্তু এমনিতে বিচ্ছিন্ন, মানে তার পরীক্ষা দেবে কিন্তু চান্স কিন্তু পাবে না। মাত্র ওখান থেকে 5,000 কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবে, প্রত্যেকটা সিটের পিছনে প্রায় 31 জনের মতো লড়াই করবে। তাহলে ভাবেন 31 জন, কিন্তু ওই 31 জনের ভিতর একটা করে সিটের জন্য একজন কিন্তু তারা নেবে, আর বাকি 30 জন কী হবে জানেন, ওই ওয়ে থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়, ডাইভার্ট হয়ে যাবে। অর্থাৎ তারা কিন্তু পরীক্ষা দেবে ঠিকই কিন্তু পড়ার কিন্তু সুযোগ পাবে না। তাহলে পড়ার সুযোগ কারা পাবে? যারা ভর্তি পরীক্ষার জন্য পারফেক্ট প্রস্তুতি নিচ্ছে এবং তাদের টাইমটা মেনটেন করছে, স্মার্টলি পড়াশোনা করছে, সঠিক গাইডলাইন পাচ্ছে, সঠিক বই ফলো করছে, এগুলোই। ঠিক আছে? সো এই 2.5 মাস আপনারা যেভাবে পড়াশোনা করবেন আমি সেটা অলরেডি বলে দিয়েছি। এখন এর জন্য আপনাকে কোন বইগুলো পড়তে হবে? যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারা অলওয়েজ, আমি বারবার বলছি, তারা অলওয়েজ বোর্ড বই যেগুলো রয়েছে অর্থাৎ এইচএসসি তাদের বোর্ড বই যেটা ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই বইগুলো আগে শেষ করবেন। তারপর বাজারে অনেক নোট পাওয়া যায় বা অনেক সহায়ক গাইড রয়েছে, সেগুলো ফলো করবেন। আর তারপর হচ্ছে সায়েন্সের অর্থাৎ বিজ্ঞান বিভাগে যারা রাজশাহীতে পরীক্ষা দেবেন, রাজশাহী বিজ্ঞান বিভাগের জন্য আপনি রাবি সানাজ বিজ্ঞানের যে বইটি রয়েছে সেটি ফলো করতে পারেন, কারণ এখানে বিগত সালের কোশ্চেনগুলো অপ্রকৃষ্টভাবে আপনাকে সলভ করতে হবে, পাশাপাশি ওই কোশ্চেন রিলেটেড যে অপশনগুলো থাকে বা কোশ্চেনগুলো থাকে সেগুলো একটু সলভ করার চেষ্টা করবেন। তারপর আসি এই ইউনিটে যারা মানবিক থেকে যারা পরীক্ষা দেবেন কিংবা বিভাগ পরিবর্তন করে যারা পরীক্ষা দেবেন, এক্ষেত্রে কিন্তু আমি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় আলোচনা করবো এখন, সেটা হচ্ছে বিভাগ পরিবর্তন যারা করে পরীক্ষা দেবেন। শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু বিভাগ পরিবর্তনের ইউনিট কিন্তু এবছর থাকছে। এক্ষেত্রে আমি যদি আপনাদের দেখাই, সেটা হচ্ছে বিভাগ পরিবর্তনের ইউনিট যারা সায়েন্স থেকে এসে মানবিকে পরীক্ষা দেবেন কিংবা বাণিজ্য বিভাগ থেকে এসে মানবিকে পরীক্ষা দেবেন, এই অল্প সময়ে তারা কীভাবে পড়াশোনা করবেন। তাদের জন্য একটাই কথা, আপনারা যাই পড়ান না কেন সেই পড়াটা একটু বেশি বেশি পড়বেন, কারণ যারা মানবিক থেকে প্রস্তুতি নিচ্ছে ওরা কিন্তু আপনাদের চাইতে একটু হলেও অ্যাডভান্স রয়েছে। সো সেই অ্যাডভান্স লেভেলটাকে আপনি যদি ধরতে চান বা আপনি যদি তাদের সমতায় যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই পড়াশোনাটা ভালো করতে হবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আপনি বাংলার জন্য নবম দশম শ্রেণীর যে বইটা রয়েছে ব্যাকরণ বই, এটা ফলো করবেন। পাশাপাশি এসএসসির যে বাংলা ফার্স্ট পেপার বইটা রয়েছে এগুলো ফলো করবেন। আর
ইংলিশের জন্য আপনারা কম্পিটিটিভ বা মাস্টার যে কোনো একটা বই জাস্ট এক্সারসাইজ করার জন্য ফলো করতে পারেন। এরপর হচ্ছে আসি জিকের জন্য বাংলা MP3, তারপর জুবাইর জিকে, অনেক কিন্তু বই আছে, এগুলো ফলো করবেন। আর রাজশাহী ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দেবেন অ্যাটলিস্ট তারা BCS কোশ্চেন ব্যাংকটা একটু সলভ করার চেষ্টা করবেন, কারণ ওখান থেকে ঘুরে ফিরে কিন্তু কোশ্চেন থাকতে পারে বা থাকে। তারপর আমি আরেকটু বলবো যে যারা রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দেবেন তারা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেনগুলো সলভ করে আসবেন, কারণ দেখবেন যে বিগত সালে কিন্তু যে কোশ্চেনগুলো হয় ম্যাক্সিমাম ঘুরে ফিরে একই রকম। সো কোশ্চেন যদি আপনি সলভ করে আসেন তাহলে অ্যাটলিস্ট কিন্তু 10 থেকে 12টা কোশ্চেন হুবহুব না পেলেও ওই ক্যাটাগরি কোশ্চেন কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকে। তার পরবর্তীতে আমি একটা বই সাজেস্ট করবো, সেটা হচ্ছে রাবি চ্যালেঞ্জ। যে বইটি আপনি বিভাগ পরিবর্তন করে আসছেন, বি ইউনিটে পরীক্ষা দেবেন বা ইউনিটে পরীক্ষা দেবেন, তারা হচ্ছে রাবি চ্যালেঞ্জ বইটি ফলো করবেন। এখানে বিগত 10 বছরের কোশ্চেন কিন্তু দেওয়া রয়েছে এবং বিস্তারিত সব আলোচনা করা রয়েছে। আপনি বইটা একবার হাতে নিলে বুঝতে পারবেন যে আসলে বইটা কতটা সুন্দর বা কতটা সাজানো গোছানো রয়েছে। তারপর যারা বাণিজ্য বিভাগে পরীক্ষা দেবেন তারা বাণিজ্য বিভাগের অর্থাৎ বোর্ড বইটা ফলো করবেন। করার পর বাণিজ্য চ্যালেঞ্জ যে বইটা রয়েছে বইটা ফলো করবেন। আমি শুধুমাত্র বাণিজ্য চ্যালেঞ্জ এই বইগুলোর কিনতে বলছি না আপনাদের, কারণ এই বইগুলো অন্য অন্য বইদের চাইতে একটু আপডেট, যেহেতু আমরা আপনাদের অ্যাডমিশন টেস্ট নিয়ে মূলত পুরো বছর আপনাদের সঙ্গে আমরা রয়েছি। আমরা জানি যে ইউনিভার্সিটিগুলোতে কোন প্যাটার্ন থেকে বা কোন টপিকগুলো ধরে ধরে তারা কোশ্চেন করে। সো আমরা মনে করি যে এটা আপনাদের একটা পারফেক্ট সাজেশন হিসেবে কাজ করবে এই বইগুলো। পাশাপাশি বি ইউনিটে রাজশাহী ইউনিভার্সিটিতে বি ইউনিটে কিন্তু ICT রয়েছে। ICTর জন্য আপনারা যেটা করতে পারেন, আপনাদের যার যে বোর্ড বইটা রয়েছে SSCর বইটা ফলো করবেন মাস্ট বি। আর এক্সারসাইজ করার জন্য আর ICT চ্যানেল যে বইটা রয়েছে ওটা ফলো করবেন, কারণ ওখানে 2000 কিন্তু কোশ্চেন 2000 কোশ্চেন কিন্তু অ্যাড রয়েছে। আপনি যদি 2000 কোশ্চেনও যদি সলভ করে আসেন আপনার কিন্তু ICTতে আর ওই সমস্যাগুলো থাকবে না। তারপর হচ্ছে ICTর পর আমরা দেখতে পারি ICT মোটামুটি এগুলো কিন্তু কমন থাকে। সো আপনি রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কিন্তু অনেক ইজি। আপনারা যদি টোটাল স্কোর, আমি আরেকবার বলি, কেউ যদি 80-র ভিতর 55 মার্কস পান, 80-র ভিতর যদি কেউ 55 মার্কস পান কিংবা 60 মার্কস পান, তাদের কিন্তু 100% চান্স হবে। আমি লিখে দিলাম। আপনারা যারা আছেন, যারা লাইভে দেখছেন, তারা অ্যাটলিস্ট 55 মার্কস থেকে এই 60 মার্কসের ভিতরে যদি কেউ পরবর্তীতে চান্স পান অবশ্যই আমার সঙ্গে দেখা করবেন। যে ভাইয়া একটা কথা বলছিল যে 55 থেকে 60 মার্কস পেলে আমার চান্স হবে। অবশ্যই আপনারা এটা একটু জানাবেন আমাকে। আমি আগে থেকে বললাম যে আপনারা 55 থেকে 60 মার্কস আগে পান, দেখবেন যে আপনার চান্স পাওয়াটা 100% হয়ে যাবে। এখন সাবজেক্ট আপনাকে ভালো পাইতে গেলে কি করতে হবে? আপনি যদি ভালো সাবজেক্ট পাইতে চান তাহলে অবশ্যই, যদি কেউ ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চায় তাকে কিন্তু অবশ্যই 60+ অর্থাৎ 65 বা 68 মার্কস কিন্তু পেতে হবে। আর কেউ যদি 65-68 মার্কস পায়, অনার্সে কিন্তু ল ডিপার্টমেন্ট বা টপ যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, BBA ফ্যাকাল্টি যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পড়তে পারবেন। তো এক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না। তারপর আরেকটা বিষয়, অনেকেই কিন্তু আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে অ্যাড আছে, সবাই ম্যাক্সিমাম আমি জানি যে গ্রুপগুলোতে অ্যাড রয়েছে, ক্লাসের আপডেট পাওয়ার জন্য তারা অনার্স থাকে। তো আমি একটা কথা বলবো, যারা ভর্তি পরীক্ষার্থী ফেসবুকে আমাদের এতটা অ্যাডিক্টেড, এই সময়টায় না হওয়াটাই বেটার। যার প্রিয়জন বা আপনজন আছে, আমি কাইন্ডলি বলবো যে এই ভর্তি পরীক্ষা 2-2.5 মাস তাদের সাথে একটু চ্যাটিং বা কথাবার্তা একটু কমায় দিলে কিন্তু খারাপ না। কিন্তু দেখা যাবে যে যখন আপনি চান্স পাবেন না, তখন কিন্তু সেই প্রিয়জন বা প্রিয় মানুষটা যখন অন্য কোথাও চান্স পাবে তখন কিন্তু আপনাকে অ্যাভয়েড করবে। তখন কিন্তু আপনি চান্স পান নাই বিধায় আপনাকে কিন্তু সে আর আগের মতো ভালোবাসবে না বা কিংবা কেয়ার করবে না। সো এই বিষয়গুলো প্র্যাকটিক্যাল, অর্থাৎ আপনার বাস্তববাদী হতে হবে। আপনি চান্স পাইলে কিন্তু আপনার হাজারটার মনে করেন যে অপশন থাকবে, আপনার লাইফে হাজার কিন্তু মনে করেন যে পারফেক্ট বেটার অপশন থাকবে। আপনার জব বলেন, ফিউচার লাইফ বলেন, সব ক্ষেত্রে কিন্তু একটা সেটেল হয়ে যাবে। সো এই বর্তমানে এসে যদি আপনি আপনার সেই মূল্যবান ফিউচারটাকে যদি নষ্ট করেন তাহলে দিন শেষে কিন্তু হতাশ। আমি চাই না যে কেউ সেই কাঙ্ক্ষিত মুহূর্ত অর্থাৎ সেই কষ্টের মুহূর্ত কেউ ফিল করুক। সবাই যাতে সুখে শান্তিতে এবং অনেক আনন্দে এই বাকি লাইফটা স্পেন্ড করতে পারে, এটাই আমার প্রত্যাশা সবসময় থাকবে। তারপর
অনেক কথাই আমি বলছি, কিন্তু আমি জানি না যে আপনারা বিরক্ত হচ্ছেন কিনা, কারণ এই কথাগুলো আমি বলছি শুধুমাত্র আপনাদের ভালোর জন্য, আপনাদের ফিউচার একটা ব্রাইট ফিউচার যাতে হয় বা হয়ে যায় এই জন্য। এখানে কিন্তু আপনি চান্স পাবেন বিদে যে আমার মানে বিশাল কিছু আমি পাবো এমনটা কিন্তু না। শুধুমাত্র আপনি আপনার ফ্যামিলি কিংবা আপনার মা বাবা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার দিককে বিবেচনা করে আপনি এখন বেছে নেন যে আসলে আপনি কোন পথে যাবেন। প্রস্তুতি পারফেক্টভাবে প্রস্তুতি নেবেন না শুধু দায় সারা প্রস্তুতি, অর্থাৎ পরীক্ষা দেওয়া লাগবে বিধে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। এটা কিন্তু আপনাদের উপর। আমি একটা কথা বলছি, এখন পর্যন্ত যারা আমার আইডিতে বা আমার সঙ্গে কানেক্টেড নাই, তারা আমার সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেন। আমি সবার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব, কারণ ভর্তি পরীক্ষার যে কোনো আপডেট তথ্য কিন্তু সবার আগে কিন্তু আমার টাইম লাইনে বা এই গ্রুপগুলোতে কিন্তু আমরা দিয়ে থাকি। সো আমি মনে করি যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আমি স্কিপ করছিলাম সেটা হচ্ছে ফেসবুকের এডিক্টেড। আমরা কিন্তু এখন হয়ে গেছি ফেসবুকে এডিক্টেড এত মাত্রা, ইভেন আমিও। মানে পড়াশোনা যদি করি সারাদিনে 2 ঘন্টা, আমরা কিন্তু 18 ঘন্টা থেকে 16 ঘন্টা শুধু ফেসবুকে সময় দিচ্ছি। আর ভাই আমি যদি চান্স না পাই, দিন শেষে কিন্তু ফেসবুকে কিন্তু আমাকে কিচ্ছু দেবে না। আমি তো ফেসবুকে জব করি না যে মান্থলি ওখান থেকে পেমেন্ট পাবো। সো ওখানে আমি অত সময় দেবো কেন? আর আমি এতটুকু সবাইকে বলবো যে ফেসবুকে যারা এডিক্টেড এতদিন পর্যন্ত ছিলে, আজ থেকে আমার এই কথাগুলো শোনার পর আশা করি যে সবাই একটু সেই সময়টাকে একটু কমায় দেবা। দিন শেষে তোমার সফলতার দায়ভার কিন্তু সবাই নেবে, কিন্তু তোমার ব্যর্থতার দায়ভার কিন্তু কেউ নেবে না। যখন তুমি চান্স পাবা না, তখন কিন্তু তোমার পরিবারের, তোমার মা বাবা তোমাকে কিন্তু খোঁটা দেবে যে পড়াশোনা করে সারাদিন ফোন চাপাচাপি, ফোন চ্যাটিং ফ্যাটিং এগুলো নিয়ে পড়েছিল, চান্স পাবে কেমনে? এই কথাগুলো কিন্তু তখন তুমি নিতে পারবে না। তোমার মাথায় এতটা হ্যাম্পার হবে, তুমি এগুলো মনে করো যে এত ডিপ্রেশনে চলে যাবা। সো আমি যেহেতু সময় আছে, 2-2.5 মাস কিন্তু সময় রয়েছে, 3 মাসের মতো সময় রয়েছে। সো আজ থেকে যদি কেউ মনে করে যে আমি ভর্তি পরীক্ষার জন্য আজ থেকে প্রস্তুতি নেব, এখন থেকে প্রস্তুতি নেব, সম্ভব। আমি তাকে বলবো ইউ আর ওয়েলকাম, তোমার দ্বারা সম্ভব, তুমি পারবা যদি তোমার চেষ্টা থাকে, পরিশ্রম থাকে এবং আমাদের এই গাইডলাইনগুলো যদি ফলো করতে পারো। ঠিক আছে, এখন আমি আর বেশি সময় নেব না, অনেক কথা বললাম। অনেক কথা বলে আমি আসলে কাউকে কষ্ট যদি দিয়ে থাকি কথাগুলোর মাধ্যমে, সো কেউ কষ্ট নেবেন না। কারণ আমি চাই যে আমার লাইভে যদি 50 জন থাকে বা 100 জন থাকে, 200 জন থাকে, এই 200 জনই যেন রাবিতে চান্স পায় কিংবা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পায়। তখন আমার একটাই প্রত্যাশা থাকবে বা একটাই পাওয়ার থাকবে তখন, যে দিন শেষে বলতে পারবে যে ওই ভাইয়ার এই কথাটা আমার ভালো লাগছে বা এই লেকচারটা ভালো লাগছে, যার কারণে আজকে আমি হয়তো বা এই জায়গাটায় আসার জন্য অনুপ্রেরণা পেয়েছি। এগুলোই কিন্তু ঠিক আছে। তাহলে এখন থেকে ডিসিশন নাও যে আসলে তুমি কোন ওয়েতে যাবা। যে স্টাইলে এখন পড়াশোনা করছো এই স্টাইলে ধরে থাকবা, না স্মার্টলি স্টাইল, অর্থাৎ নতুন একটা আমি যেভাবে জানায় দিলাম বা যেভাবে যে টপিকগুলো ধরে দিলাম বা যে স্টাইলে পড়ার কথা বললাম সেইভাবে পড়বা। ডিসিশন কিন্তু তোমার কাছে। আসলে পড়াশোনা কিন্তু সবাই করবে, সবাই কি চান্স পাবে? লাখ লাখ স্টুডেন্ট কিন্তু ঝরে যাবে। সো সেই জায়গাটাকে ধরে রাখতে হলে আপনাকে কিন্তু ওদের চাইতে কিন্তু বেটার রাখতে হবে। চান্স পেতে হলে আপনাকে কিন্তু আরও ভালো হতে হবে। 2 লাখ যদি পরীক্ষার্থী হয়, সেখান থেকে যদি মাত্র 10,000 পরীক্ষার্থী মানে চান্স পায়, 1,90,000 কিন্তু আউট। তার মানে 1,90,000-এর ভিতর কি মেধাবী নাই? ছিল না, অবশ্যই ছিল, মেধাবী সেখানেও ছিল। কিন্তু এখানে তো আসন সংখ্যা লিমিট। যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে 4,000 বা 5,000 কিন্তু আসন, এর বাইরে কিন্তু একটা স্টুডেন্টও তার কিন্তু ভর্তি করাবে না। সো এই 5,000 বা 4,000 যারা ভর্তি হবে, তারা কি মানে না পড়ে এসে চান্স পাবে? এমনটা কিন্তু কখনোই সম্ভব না। বিশেষ করে অ্যাডমিশন টেস্টে এটা কিন্তু কোনোভাবেই পসিবল না। ঠিক আছে, আর বেশি কথা না বলে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, মারুফ হাসান মিলু। তো পরবর্তীতে কোন টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে সে বিষয়গুলো সবাই চাইলে আমার ইনবক্সে জানাতে পারেন। যার যে সমস্যাগুলো রয়েছে আমি সবার সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর পাশাপাশি একটাই কথা, যে আপনারা যাই করেন না কেন, নিজের কথা ভেবে, নিজের পরিবারের কথা ভেবে, নিজের ফিউচারকে ভেবে অ্যাটলিস্ট পড়াশোনাটা কন্টিনিউ করে যান এবং সেভাবে পড়াশোনা করেন। দিন শেষে ফেসবুক বা টুইটার বা এই সোশ্যাল মিডিয়া কিন্তু আপনাকে কিছু দেবে না।
আপনারা ফেসবুকে যে সময়টা আসবেন শুধুমাত্র এই লেকচার বা কোনো যদি স্পেশাল ক্লাস থাকে কিংবা কোনো ইনফরমেশন জানার জন্য থাকে, জাস্ট ওই সময়টুকু এসে স্পেন্ড করেন, 2 থেকে 2.5 ঘন্টা সময় স্পেন্ড করেন, যেগুলো আপনার ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ। এর বাইরে আপনি আশা করি, আমি মনে করি এর বাইরে আর কেউ সময় নষ্ট করো না ভাই। এই সময়গুলো তুমি পরবর্তী সময়ে চান্স পাও, ক্যাম্পাসে চান্স পাওয়ার পর পুরো ক্যাম্পাসে ফ্রি ওয়াইফাই, তুমি যেখানে যাইবা ফ্রি ওয়াইফাই ইউজ করবা। এখন ডাটা কিনে আমার লেকচার দেখছো বা ডাটা কিনে আমার ক্লাসগুলো করছো, এটা একটু কাজে লাগাও। কিন্তু যখন তুমি ক্যাম্পাসে চান্স পাবে, বিলিভ করো তোমার ক্যাম্পাসে কোনো একটা জায়গা নেই যেখানে তুমি ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবে না। এটা কিন্তু বড় একটা পাওয়া, আমি মনে করি যে এটা বড় পাওয়া। কারণ তোমাকে ফ্রি ওয়াইফাই সরকার কিসের জন্য দেবে? কারণ তুমি ট্যালেন্ট, ইউ আর ট্যালেন্ট, কারণ তুমি সেই জায়গাটি বা সেই স্থানে আসার জন্য যোগ্যতা পরিচয় দিয়ে যাচ্ছ। সরকার এটুকু তোমার জন্য করতেই পারে। ঠিক আছে, সো আর কথা না বলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মনে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।